হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো? আজকে আমাদের যে ক্লাসটা হওয়ার কথা ছিল 6টায়, আমরা একটু 5 মিনিট আগে চলে আসছি, কারণ যদি কোনো ধরনের টেকনিক্যাল গ্লিচ থেকে থাকে তাহলে সেটা যাতে সলিউশন করা যায়। এবং আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি একটা ব্যাপারে, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, স্পষ্টভাবে সব কিছু ক্লিয়ার আছে কিনা, কোনো ধরনের নয়েজ আসছে কিনা, এবং তোমরা সকলে ঠিকভাবে আমার বোর্ড যেটা পিছনে সেটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কষ্ট করে জানাবে এবং তোমাদের নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দিবে। আজকের ক্লাসটা তোমাদের এই যে এসিপি গ্রুপ এবং এসিপি পেজ, এটাতে কিন্তু একদমই প্রথম, কারণ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের মৌলপ্রত্যয়। এবং আজকের ক্লাসটা এটা সম্পূর্ণ আমাদের এসিপি পাওয়ার প্লে 2025 উপলক্ষে আমরা আজকে কি ধরনের ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করব, কি ধরনের ক্লাস তোমরা উপহার হিসেবে পাচ্ছ আমাদের থেকে এই কোর্সে, সব কিছু আজকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রত্যেকটা বিষয়ের অ্যানালাইসিস কিভাবে করব, কিভাবে বোর্ডে প্রশ্ন আসছে, সবগুলো একটু দেখে নিব। লাবিবা তানজিম বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা একটু আমাকে জানাও যে আচ্ছা, লাবিয়া তানজিম বলছে এভরিথিং ক্লিয়ার ভাই। আচ্ছা, তাহলে আমরা একটু ছোট করে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমাদের নিজ নিজ টাইমলাইনগুলোতে শেয়ার করে দিই, নিজ নিজ টাইমলাইনগুলোতে একটু শেয়ার করে দিই আমরা। আচ্ছা, আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু শেয়ার করে দাও। ওকে, তাহলে দেখো, সমাজবিজ্ঞান তোমাদের কাছে কঠিন লাগে নাকি সহজ লাগে আমাকে একটু জানাবা। সমাজবিজ্ঞান তোমাদের কাছে কঠিন লাগছে কিনা সহজ লাগছে, এবং সমাজবিজ্ঞান কেন কঠিন লাগছে আজকের ক্লাসের পরে আমরা দেখব যে সমাজবিজ্ঞানের কঠিন লাগার আসলে কোনো সাবজেক্ট না, খুবই মজার একটা সাবজেক্ট, এবং এটা আমাদের পারিপার্শ্বিক যে দিক আছে সেটার সাথে মিলিয়ে আমরা সমাজবিজ্ঞানকে রিলেট করে পড়তে পারি, এই জন্য আরও ভালো লাগে এই সাবজেক্টটা। ওকে, আমরা একটু গ্রুপগুলোতে চেক করে নিই সবাই আসতে পারছে কি না। গ্রুপেও অলরেডি, আচ্ছা গ্রুপে আমি ক্লাসটা দিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা পেজে নাই তারা গ্রুপ থেকে করে দিবা। তানভীর মুর্শেদ বলছে এটা কি আর পেইড কোর্সে পড়াবেন? কেন পড়াবো না, অবশ্যই পেইড কোর্সেও আবার পড়াবো, অবশ্যই পেইড কোর্সে পড়াবো, না পড়ানোর কিছু নাই, আমরা সব কিছুই তোমাদেরকে পড়াবো, সব কিছুই পড়ানো হবে, বুঝছো? কোনো চিন্তা ভাবনা করার কোনো টেনশন করার। লাভিয়া তানজিম বলছে অনেক কঠিন। আচ্ছা, এই যে কঠিন সাবজেক্টটাই সহজ করে দিতে আজকে আমি তোমাদের সাথে আছি। অলরেডি অনেকে শেয়ার করছে, আমি দেখতে পাচ্ছি, তোমরা একটু কচিকাচা বাচ্চারা একটু জয়েন করে ফেলো। ওকে, তাহলে আমরা ক্লাসটা এক্স্যাক্ট 6টায় শুরু করি নাকি? তোমরা একটু জিজ্ঞাসা করো সমাজবিজ্ঞান সম্পর্কে, যে ফার্স্টের 2-3টা সাবজেক্ট পুরোই বোরিং, বাট বাকিগুলা ভালো আছে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমরা তাহলে শুরু করে দিই। দেখো, 3 মিনিট আগে শুরু করছি। আমার পিছনে একটা সুন্দর ওয়ালপেপার দেখতে পাচ্ছ, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইটি ফারিয়া আপুকে, মানিক ভাইকে, এবং তোমরা উপরে কমার্সের পুরো একটা প্যানেল দেখতে পাচ্ছ, আমাদের সবার প্রিয় লিলিপুট ফারহান ভাইকে দেখতে পাচ্ছ, এই সাইডে সাকিব ভাইকে দেখতে পাচ্ছ, তারপর আমাকে দেখতে পাচ্ছ, তোমাদের প্রিয় স্নেহা আপুকে দেখতে পাচ্ছ, উপরে বুলবুল ভাইকে দেখতে পাচ্ছ, অ্যাকাউন্টিংয়ের বস তোমাদের হাবিব ভাইকে দেখতে পাচ্ছ, সবাই তোমাদের সাথে আছে। তো আমাদের এই কোর্সটা, যে আজকের ক্লাসটা হচ্ছে, সেটা পুরোটাই পাওয়ার্ড বাই এসিপি পাওয়ার প্লে 2025। তো যারা এসএসসি 25 পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের এই পুরো এসিপি পাওয়ার প্লে কোর্স, যেখানে তোমার সাথে থাকছে এক ঝাঁক স্টার টিচার প্যানেল। এবং এই টিচার প্যানেলটা কি করবে, তারা তোমাদেরকে প্রতিটি বিষয় ধরে ধরে, আজকে আমি যেভাবে পড়াচ্ছি প্রতিটি টিচারই সেভাবে পারবে। মানিক ভাইকে নিয়ে তো কিছু বলার নাই, তোমাদের হাবিব ভাইয়ের ক্লাস তোমরা সবাই করছো। আমার মনে হয় এখানে যে টিচার আছে তারা সকলে তোমাদের ক্লাস করিয়েছেন, এবং সকলের ক্লাস করে তোমরা উপকৃত হয়েছো, আনন্দ পেয়েছো, মজা পেয়েছো, যাতে করে এই টপিকগুলো পরবর্তীতে তোমাদের কাছে সহজ হয়ে গিয়েছে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা দেখো, সমাজবিজ্ঞানের মৌলপ্রত্যয়। আচ্ছা ভাইয়া, সমাজবিজ্ঞান, এই যে সমাজবিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করছি, সমাজবিজ্ঞান বলতে কি বুঝো? দেখো, তোমাকে যদি আমি বলি, তোমাকে এই প্রথম অংশটা নিয়েই বলতে বললাম যে সমাজবিজ্ঞান কি। প্রাথমিকভাবে আমরা যদি সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই যে কনসেপ্ট আসছে সেটা হচ্ছে সমাজের বিজ্ঞান, তাই না? সমাজ রিলেটেড যে বিজ্ঞান। এরপরে আদিমকালে মনে করা হয়তো যে এটা একটা ফিজিক্সের অংশ, আমরা সবাই ফিজিক্স পড়ছি, ফিজিক্সের অংশ হিসেবে মনে করা হয়তো, কিন্তু পরবর্তীতে আসলে এটা হচ্ছে একটা ভৌত বিজ্ঞানের কোনো শাখা, সেইটা বলা হচ্ছে না, কিন্তু সমাজের কিছু প্রাতিষ্ঠানিক বিষয় আছে, কিছু কনসেপচুয়াল বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়েই আমরা সমাজবিজ্ঞানে
আলোচনা করছি। মেহেদী হাসান বলছে কমার্সে আমি ভাইয়া আজ ক্লাস নেই আমার। আচ্ছা, কোনো সমস্যা নেই, তোমারও ক্লাস থাকবে। ওকে, দেখো আমরা এই অধ্যায়টা কিভাবে আলোচনা করব, এখানে আলোচ্য সূচি হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি সেটাই আমরা একটু দেখব। দেখো প্রথমেই আমরা যে জিনিসটা দেখব, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে বোর্ডগুলো আছে, বোর্ডের প্রশ্নগুলো বিশ্লেষণ করব। অর্থাৎ কোন বোর্ডে কতগুলো প্রশ্ন আসছে, কোথা থেকে প্রশ্ন বেশি আসছে, কোন বোর্ডে প্রশ্ন কম আসছে, কেমন প্রশ্ন আসছে, তারপরে আমরা বুঝতে পারবো যে এই অধ্যায়টি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তুমি যখন বোর্ড পরীক্ষা দিবা, তোমার তো আলটিমেট টার্গেট ওটা যে আগে এইচএসসিতে উত্তীর্ণ হতে হবে, তারপরে এখানকার যে মার্কটা সেটাও কিন্তু খুবই ইম্প্যাক্টফুল, কারণ এই মার্কটাই কোথায় যুক্ত হবে, এই মার্কটাই আমাদের অ্যাডমিশনে যুক্ত হবে। কাজে আমাদের আগে বোর্ড প্রশ্ন যেগুলো আছে সেগুলো সলিউশন খুব ভালো করে করতে হবে। তো আমরা বোর্ড প্রশ্নের যে সলিউশন করব, তারপরে আমরা এখানকার যে টপিক বিশ্লেষণ কনসেপ্টটা কেমন। টপিক বিশ্লেষণ হচ্ছে, ধরো এখানে একটা কনসেপ্ট আছে সম্প্রদায় থেকে কোন বোর্ডে কতটুকু প্রশ্ন আসে, কোথায় প্রশ্ন বেশি আসছে, কোথায় প্রশ্ন কম আসছে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানবো। যখন তুমি নিজেই বুঝতে পারছো যে সম্প্রদায় থেকে খুব বেশি প্রশ্ন আসছে, আবার হচ্ছে সংঘ থেকে বেশি প্রশ্ন আসছে, সংঘ কি কি কোন কোন সংঘ থেকে প্রশ্ন আসে, এটা কি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে নাকি এটা দল থেকে আসে, আন্তঃদল বহিদল, এই জিনিসগুলো যখন আমরা জানবো তখন খুব সহজেই কিন্তু আমরা এইচএসসিতে খুব ভালো করে পড়তে পারবো। ওকে, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সমাজের ধারণা। আচ্ছা, সব কিছু সম্পর্কেই জানলা, কিন্তু সমাজটা কোথা থেকে আসছে, সমাজ কি কাজ করছে, কেন সমাজ নিয়ে আমরা আলোচনা করছি, এই সমাজ নিয়েই কিন্তু আমাদের পুরো পড়াশোনা হবে। কারণ সমাজ নিয়ে যদি ধারণা না থাকে তাহলে আমরা কিভাবে সমাজবিজ্ঞান আসলে পড়বো, এটা আমাদের প্রথম একটা প্রায়োরিটি। যখন আমরা এই সমাজের ধারণা পাবো, অর্থাৎ সমাজবিজ্ঞান খুব ভালো করে পড়বো, তখন অটোমেটিক আমাদের যে সমাজবিজ্ঞানের এই চ্যাপ্টারটা আমাদের একটা বেসিক অধ্যায়, যেখানে তোমার পুরো ফান্ডামেন্টালস সম্পর্কে বলা আছে, এবং এই চ্যাপ্টারের যে অংশগুলো সেগুলো তোমাদের প্রথম পত্রে লাগবে, দ্বিতীয় পত্রে লাগবে। প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যখন দেখবা যে দল সম্পর্কে বলা হচ্ছে, সম্প্রদায় সম্পর্কে বলা হচ্ছে, লোকাচার সম্পর্কে বলা হচ্ছে, কৃষ্টি সম্পর্কে বলা হচ্ছে, লোকরীতি সম্পর্কে বলা হচ্ছে, ভাষা সম্পর্কে বলা হচ্ছে, তখন তুমি কিন্তু রিলেট করতে পারবা যে মাহিম ভাই পড়িয়েছিলেন প্রথম পত্রে যে সংঘ কি, অন্তদল বহিদল কি, লোকাচার কি, লোকরীতি কি, ভাষা কি, তখন কিন্তু আমরা খুব সহজেই এগুলা বুঝতে পারবো। ওকে, এরপরে দেখো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলী। একটা সমাজ কিভাবে কাজ করে, সমগোত্রীয়তা কি, সমরূপতা কি, অর্থাৎ একজন মানুষ কি একাই থাকতে পারে। একটা বাক্য আছে যে নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, অর্থাৎ কোনো মানুষই দ্বীপ নয়, বা এখানে আমাদের যে অর্থ দাঁড়াচ্ছে ট্রান্সলেট করে যে কোনো মানুষই দ্বীপ নয়। আচ্ছা, কোনো মানুষই দ্বীপ নয় এটা অর্থ না, এটা হচ্ছে কোনো মানুষই একা বাস করতে পারে না। তোমাদেরকে যদি আমি একটু দ্বীপ নিয়ে ধারণা দিই, ধরো এইটা হচ্ছে একটা অংশ, এইটার মাঝখানে, এর চারিদিকে পানি, মাঝখানে এই জায়গাটা আছে, সেটা হচ্ছে ভূমি, সেটা হচ্ছে ভূমি। অর্থাৎ দেখো তোমরা আবার অনেকে ভাববা যেটা পতাকা হয়ে গেছে, এটা হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে ল্যান্ড, আর এই যে এটা হচ্ছে ওয়াটার। তাহলে এই যে ওয়াটার এবং ল্যান্ড, অর্থাৎ চারিদিকে পানি, মাঝখানে যে ভূমি থাকে, এটাকে আমরা দ্বীপ বলি। অর্থাৎ তুমি একটা মানুষ দাঁড়ায় আছো, চারদিকে তোমার পানি বিরাজমান, তুমি কি একা একা থাকতে পারবা? কখনোই থাকতে পারবা না। তাহলে এখানে বসে যে নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, অর্থাৎ কোনো মানুষই দ্বীপ নয়। তো এই ধারণা থেকেই আমরা সমাজের ধারণা কিভাবে আসে সেই জিনিসটাই বিশ্লেষণ করব। তারপর দেখো বিবর্তনের ধারা। আচ্ছা, আগে মানুষ কি এমন ছিল? প্রথমেই কি তুমি মানুষ ছিলা, বা প্রথমেই তুমি গরুর মাংস, খাসির মাংস এগুলো খাইতে পারতা? তুমি কিভাবে রান্না করতে হয়, কিভাবে আগুন জ্বালাতে হয়, এই জিনিসগুলো তুমি কি একদিনেই জানলা? কখনোই না। প্রথমে আমাদের বর্বর দশা ছিল, তারপর সেখান থেকে আমরা হচ্ছে নব্য প্রস্তুত দশায় আসি, তারপর আমরা মোটামুটি একটা সভ্য জাতি হিসাবে রূপান্তরিত হয়েছি, তাই না? এরপরে আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে সংস্কৃতি ও সভ্যতার ধারণা। আচ্ছা, সংস্কৃতি কি? ধর্ম কি একটা সংস্কৃতি? অবশ্যই সংস্কৃতি। বই কি একটা সংস্কৃতি? অবশ্যই সংস্কৃতি। ধর্ম কোন ধরনের সংস্কৃতি, বই কোন ধরনের সংস্কৃতি, তারপরে আমরা যে আলোচনা করছি এটা কোন ধরনের সংস্কৃতি, এই জিনিসগুলো কিন্তু আমরা আজকে জানবো। এখন সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক, সংস্কৃতি কীভাবে সভ্যতার উপর ডিপেন্ডেন্ট, সভ্যতা কীভাবে সংস্কৃতির উপর ডিপেন্ডেন্ট, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। যখন আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটা পরিপক্ক ধারণা লাভ করব, তখনই কিন্তু আমাদের এই অধ্যায়ের যে এমসিকিউ এবং এই অধ্যায়ের যে সিকিউগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো। পরে দেখো সভ্যতা ও সংস্কৃতির ধারণ, অর্থাৎ সভ্যতা কী কী ধরনের হয়, সংস্কৃতি কী ধরনের হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানবো। তারপরে আমরা খুব সহজেই সামাজিক দল সম্পর্কে জানবো। কখনোই তোমরা
দেখবা না যে সামাজিক দল এক প্রকারের হয়, সামাজিক দল অনেক ধরনের হয়, বিভিন্ন টাইপের হয়, বহিদল হয়, অন্তদল হয়, সমগোত্রীয় দল হয়। এই জিনিসগুলো কিন্তু আজকে সব কনফিউশন আমরা দূর করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আমরা দেখছি না। তারপর আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে সংঘ, সংঘ, সমিতি, এই জিনিসগুলো। এরপরে সম্প্রদায়, তারপরে দল, সংঘ এবং সম্প্রদায়ের যে ধারণা, সেই ধারণা এবং এর যে শ্রেণীবিভাগ, সেইটাও কিন্তু আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, আমরা চলো আমরা দেখে নিই পরবর্তীতে আমরা কি নিয়ে আলোচনা করছি। দেখো, পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে তাৎক্ষণিক অনুশীলন। অর্থাৎ আমরা এতক্ষণ যে জিনিসগুলো পড়লাম সেই জিনিসগুলো থেকে কি কি ধরনের এমসিকিউ আসে, সেই এমসিকিউগুলো কিন্তু আমরা দেখব। তোমাকে একটা জিনিস আমি পড়াইলাম, তারপরে যদি ইনস্ট্যান্ট তুমি সেই এমসিকিউগুলো সলভ করতে পারো, তাহলে দেখবা যে তোমার এই পড়াটার মাধ্যমেই কিন্তু তোমার এমসিকিউগুলো সলভ হয়ে গেল। অর্থাৎ একের মধ্যে আমরা দুইটা সুবিধা পাচ্ছি। এরপরে আমরা অনুশীলনীর যে প্রশ্নোত্তর আছে, অর্থাৎ অনুশীলনীতে তোমাদের বইয়ের পেছনে যে অনুশীলনীগুলো আছে সেখানে কি কি ধরনের প্রশ্ন আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। এরপরে এইচএসসির প্রশ্নোত্তর, তোমার আমি বলছি তোমার আলটিমেট গোল আপাতত এইচএসসি। তুমি এসিপি পাওয়ার প্লে কোর্সের মাধ্যমে কোথায় পরীক্ষা দিবা? এসিপিতে, এসএসসিতে পরীক্ষা দিবা। অর্থাৎ এসিপির এই পাওয়ার প্লেতে তুমি যদি একটা সেরা সার্ভিস পাও, এসএসসিতে তুমি একদম সেরাভাবে কোপাই দিতে পারবা। এরপর দেখো সেরা কলেজ সমূহের প্রশ্নোত্তর, অর্থাৎ এই অংশ থেকে তোমার কোন কলেজে কি কি ধরনের প্রশ্ন আসে। ধরো তোমার স্কুলে যখন তুমি প্র্যাকটিস করতেছো তখন এক টাইপের প্রশ্নোত্তর দিচ্ছ, তুমি যখন নর্ডেমের প্রশ্ন দেখবে তখন তারা আরেক ধরনের প্রশ্ন দেয়, তুমি হলিক্রসের প্রশ্ন দেখলে তারা আরেক ধরনের প্রশ্ন দেয়। তো এই যে প্রশ্নের একটা সমন্বয় বা এক এক ধরনের প্রশ্ন যখন আমরা সলভ করব, দেখবো যে সব কিছুই আমাদের জন্য ইজি হয়ে গেছে। এরপরে সেরা ভর্তি পরীক্ষার উপযোগী প্রশ্নোত্তর, দেখবা যে তোমরা যারা জিএসটিতে পরীক্ষা দেবা, জিএসটিতে তোমাদের একটা আলাদা টপিক আছে, সেটা হচ্ছে মৌলিক জিকে বা মৌলিক বিষয়াবলী জিকে। এই যে মৌলিক বিষয়াবলী অর্থাৎ তোমার আন্তর্জাতিক, সাম্প্রতিক এবং জাতীয় যে টপিক আছে সেই টপিকগুলো বাদ এই মৌলিক জিকে বিষয়াবলী বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার যে বই, তোমার বইয়ে কি কি আছে? অর্থনীতি আছে, তোমার বই আছে সমাজবিজ্ঞান, অর্থনীতি আছে, তোমার বই আছে কি ভাইয়া? সমাজ বিজ্ঞান আছে, তোমার বই আছে পৌরনীতি, তোমার বই আছে ইতিহাস, তোমার বই আছে ভূগোল। এবং এই যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো থেকে একটা কম্বাইন্ড যে আউটপুট, সেই আউটপুটটাই তোমার মৌলিক জিকেতে চলে আসবে। মাহফুজ আলম মাসুম বলছে এক্সাম কি হবে? না ভাইয়া, আমাদের যদি এক্সাম হয় আমরা পরবর্তীতে কিন্তু জানিয়ে দিব। ওকে, তারপরে তোমাদেরকে আমরা যেটা বলছিলাম যে দেখো বহু নির্বাচনী কোন বোর্ডে কতটুকু আসে, তাহলে তুমি ধারণা পাবা যে আমাকে এই অধ্যায়টুকু পড়তে হবে। তোমাকে যদি আমি দেখাই যে দেখো 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বিষয়টির পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এখন যখন 2020 সালে এই সমাজবিজ্ঞান পরীক্ষাটা হচ্ছে না, তখন কিন্তু তুমি বুঝতে পারছো যে এই যে পরীক্ষা হয় নাই, তারপরে এখানে কিন্তু পরীক্ষা ঠিকই হয়েছে, এই সাইডে কিন্তু ঠিকই পরীক্ষা হয়েছে। দেখো তো এখানে কি কোনো অংশের তোমার কখন কি প্রশ্ন মিস গেছে? তোমাকে যদি আমি 24 সালে পরীক্ষা হয়নি, অটো পাস ছিল, তো এখানে দেখো 10টা প্রশ্ন আসে, তারপরে এবার 5টা প্রশ্ন আসে, 21 সালে 60টি প্রশ্ন আসে, 20 সালে তো পরীক্ষা হয়নি, 19 সালে 6টি প্রশ্ন আসে, 18 সালে 5টি প্রশ্ন আসে। অর্থাৎ তোমার 30টা এমসিকিউ, 30টার মধ্যে এখান থেকেই যদি 10টা আসে, তাহলে বাকি থেকে কয়টা আসে? 20টা। তাহলে এই অধ্যায়টুকু তোমার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তুমি কি বুঝতে পারছো? তোমার কিন্তু সিকিউ কয়টা? সিকিউ হচ্ছে 11টা, এমসিকিউ কয়টি? এমসিকিউ হচ্ছে 30টি। তো 30টি এমসিকিউ এর মধ্যে থেকে 10টি এমসিকিউ এখান থেকে আসে, বাকি যে 20টা এমসিকিউ, সেই 20টা এমসিকিউ তোমার বাকি অধ্যায়গুলো থেকে আসে, সবগুলা মিলে 20টা, এখান থেকে আসে 10টা। প্রতিবার দেখো সংখ্যাটা কিন্তু একদম এক্সট্রাভাবে হিট করতেছে, এখানে 7টা, এখানে 6টা, এখানে 5টি, এখানে 4টি, 5টি, 6টি। অর্থাৎ কোনোবারই 3টি প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাইনি। সর্বোচ্চ আমরা 10টা প্রশ্ন দেখেছি, 7টা প্রশ্ন দেখেছি, 5টা প্রশ্ন দেখেছি, 6টা প্রশ্ন দেখেছি, 3টা প্রশ্ন কখনোই আমরা দেখি নাই। কিন্তু কোনো কোনো অধ্যায় আছে যেখান থেকে একটা প্রশ্ন আসে, 2টা প্রশ্ন আসে। কিন্তু এই অধ্যায়টা তাহলে তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো? এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে মানলাম। এখন আমরা টপিক অ্যানালাইসিস যখন দেখাবো, তখন কোন টপিক তোমার এইখান থেকে ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, রাজশাহী বোর্ডও অ্যাজ ওয়েল অ্যাজ দেখো এখানেও কিন্তু প্রশ্ন খুব বেশি সংখ্যক প্রশ্ন আসছে। সো আমরা যখন এই যে প্রশ্নগুলো দেখব, তখন কিন্তু খুব
ভালোভাবেই আমরা এই অধ্যায়টা পড়বো, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন বেশি আসতে হয়। এবার যদি সৃজনশীলে দেখি, সৃজনশীলে দেখো এই যে এই সালে এখান থেকে তেমন এই অধ্যায় থেকে তেমন কোনো প্রশ্ন আসে নাই আমরা দেখতে পাই, কিন্তু ময়মনসিংহ বোর্ডে অর্থাৎ 23 সালে এখান থেকে সবগুলা বোর্ডেই প্রশ্ন আসছে। রিসেন্ট যে ইয়ার 22 সালে প্রশ্ন আসছে, 21 সালেও কিন্তু আমরা যথারীতি দেখছি প্রশ্ন আসছে, এবং বেশিরভাগ অংশে দুইটা, এই যে যশোরে দুইটা, বরিশালে দুইটা, দিনাজপুরে একটা, বা ঢাকায় দুইটা। অর্থাৎ এই অধ্যায়টা যেমনভাবে আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনভাবেই আমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীল অংশের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানাতে হবে, তাহলে আমি সলিউশন দিতে পারবো। কমেন্টে না জানাইলে আমি কিন্তু সলিউশন দিতে পারছি না। ওকে, তাহলে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় কীভাবে তোমাদের এমসিকিউ এবং সিকিউ আসছে সেটা তো তোমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে, দেখো আমরা টপিক বিশ্লেষণ করব, অর্থাৎ টপিক বিশ্লেষণের মাধ্যমে তুমি কিন্তু জানতে পারছো কোন বোর্ডে কত সালে কী ধরনের প্রশ্ন আসে, কোন বোর্ডে কত সালে কী ধরনের প্রশ্ন আসে, তারপরে সেটার গুরুত্ব কতটুকু, সেটার টপিক কি, এবং সেটা কোন বোর্ডে চলে আসে। তো দেখো, প্রথমেই যেটা থাকতেছে সেটা হচ্ছে সমাজের ধারণা। অর্থাৎ সমাজের ধারণা যখন আমরা আলোচনা করব, সমাজের ধারণা যখন আলোচনা করব, এটাকে আমরা 5 স্টার অর্থাৎ খুবই গুরুত্বের সাথে পড়ালেখা করব। সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলী যেটা আছে, এটা যখন আমরা পড়ব, ঠিক তখনই এটা কত স্টারের সহিত পড়তে হবে, 5 স্টারের সহিত পড়তে হবে। সো তুমি এখানে দেখতে পাচ্ছ যে এটা কত গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখো, এখান থেকে কোনো প্রশ্ন আমরা আসতে দেখি নাই, তার মানে এটা 3 স্টার, অর্থাৎ ভুল ভবিষ্যতে প্রশ্ন দিয়েও দিতে পারে। কিন্তু এই যে প্রথম যে টপিক সমাজের ধারণা এবং সমাজের বৈশিষ্ট্য কার্যাবলী, এখান থেকে কিন্তু প্রশ্ন মিস দেওয়ার কোনোই চান্স নাই, এবং এটার প্রমাণ কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ না। এবং দেখো, এই যে আমরা যখন এইভাবে পড়বো, টপিক ওয়াইজ বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে পড়বো, তখন তুমি নিজেই বুঝতে পারবা যে আমাকে সমাজের ধারণা পড়তে হবে বেশি, আমি যদি 3বার রিভাইজ দিই আমাকে কি এটা 2বার পড়তে হবে, নাকি আমি সমাজ বিবর্তনের ধারা এই যে অংশটা আছে সেটা 2বার পড়বো। তাহলে তুমি এইভাবে যখন অ্যানালাইসিস করে পড়বা, তোমার যে পরীক্ষা, সেই পরীক্ষায় তোমার A+ ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। তোমার A+-এর গ্যারান্টি আমি দিব, যদি তুমি এইভাবে অ্যানালাইসিস করে পড়তে পারো ইনশাআল্লাহ। অর্থাৎ এরপরে দেখো, এখানে সংস্কৃতির ও সভ্যতার ধারণা, অর্থাৎ এইখান থেকেও কিন্তু আমাদের দেখতে পাই এটা কি 5 স্টার, অর্থাৎ এখান থেকেও কিন্তু খুব বেশি প্রশ্ন এসে থাকে। এই যে বেশি প্রশ্ন আসছে, ফাতিমা বলছে আসসালামু আলাইকুম, আমি আবার বলছি যে প্রথমে আমি সবার সালাম নিয়ে নিছি, কাজেই পরবর্তীতে তোমরা যদি সালাম দাও, আমি যদি সালামটা নাও নিতে পারি, তোমরা কেউ বেয়াদবি হিসেবে নিবা না। দেখো, এরপরে এটাও কিন্তু 5 স্টার, অর্থাৎ আমাদের শুধুমাত্র এই যে 2টা টপিক আছে, সমাজ বিবর্তনের ধারা এবং বিভিন্ন সমাজের তুলনা, অর্থাৎ তোমার আদিম সমাজ কেমন, এই এখনকার সমাজ কেমন, এই যে বিভিন্ন সমাজের তুলনা এবং এইটার যে কনসেপ্ট, অর্থাৎ রৈখিক ধারা কোনটা, হচ্ছে চক্রাকার ধারা কোনটা, তোমার হচ্ছে সরল ধারা, এই যে ধারাগুলো, অভিন্ন ধারা কোনটা, এই যে ধারাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট না। তবে তুমি যদি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমার স্লাইডের সাথে তোমাদের বই কিন্তু আলাদাও হইতে পারে, আবার বই এক ধরনেরও হইতে পারে। কেন বললাম কথাটা? বললাম এই কারণেই, কারণ তোমাদের অনেক কলেজে এক এক ধরনের বই পড়ায়, আমি স্লাইড তৈরি করছি এক ধরনের বইয়ে। ধরো কোনো জায়গায় অক্ষরপত্র পড়াচ্ছে, কেউ লেকচার পড়াচ্ছে, কেউ অনুপম পড়াচ্ছে, কাজেই এই যে জিনিসগুলো সেটা কিন্তু একটু আলাদা হতে পারে। কিন্তু আমার যে স্লাইডটা আছে সেটা আমি সম্পূর্ণ তোমাদের এইচএসসি বোর্ডের যে শর্ট সাজেশনটা দেওয়া হয়েছিল বা শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছিল, আমি কিন্তু তোমাদের এইচএসসি বোর্ডের সিলেবাস অনুসারে তৈরি করছি। কাজেই আমারটাকে স্ট্যান্ডার্ড ধরে তোমরা তোমাদের বই অনুসারে টপিক মিলাই পড়বা। ওকে, তো দেখো, তোমরা যারা এখনো যুক্ত হও নাই কোর্সে, আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা থেকে এইচএসসি সেরা রিভিশন কোর্সে যুক্ত হও এখনই, এই কমেন্টটা করা আছে, এবং এই লিঙ্কে ঢুকলেই তুমি কিন্তু সরাসরি আমাদের যে কোর্স সেই কোর্সে চলে যাবা। তো যেটা বলছিলাম, দেখো একদম এখান থেকে সভ্যতা সংস্কৃতির ধরনও কিন্তু আমাদের পড়তে হচ্ছে, দল সংঘ এবং সম্প্রদায়ও কিন্তু আমাদেরকে একইভাবেই পড়তে হচ্ছে। যখন আমরা ঠিকভাবে পড়বো, তখন দেখো এখানকার গুরুত্ব যে টপিকগুলো আছে, এখানকার যে ঢাকা বোর্ড কত সালে আসে, ঢাকা বোর্ড 23-এ একদম পুরাটাই আসে। দেখো, অর্থাৎ তুমি যখন এইভাবে টপিক অ্যানালাইসিস করে পড়বা, তখন তুমি নিজে যখন রিভাইজ দিয়ে পারবা, তখন কিন্তু দিতে পারবো। তো এখন প্রথম থেকেই যেহেতু যারা আসো, তোমরা আমাকে একটু বলো যে টপিক অ্যানালাইসিস এই বিষয়টা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা, বা এই জিনিসটা কখনো আগে করছো কিনা এইভাবে।
তোমরা আমাকে একটু জানাও। যদি আগে না করে থাকো তাহলে তোমাদের জন্য একদম খুবই একটা আধুনিক টপিক বা আধুনিক বিশ্লেষণ, যেটার মাধ্যমে তুমি নিজে নিজেই কিন্তু তোমার হচ্ছে যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করতে পারবা। লাবিবা তানজিম বলছি, জয়েন হয়েছি, ধন্যবাদ তোমাকে। এই রকম প্রিমিয়াম ক্লাস পেতে তুমি আমাদের সাথে থাকবো বলে আশা করছি। দেখো আমরা আমাদের মূল পাঠে চলে আসি, সমাজের ধারণা। আচ্ছা, সমাজের ধারণা নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, তাহলে দেখো তুমি যখন পদার্থবিজ্ঞান পড়তে যাবা, পদার্থবিজ্ঞান পড়তে গেলে তোমাকে প্রথমে যে জিনিসটা সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে পৃথিবী কিভাবে ফর্ম করে, বা পৃথিবীর গতি কী, মহাকর্ষ বল কী, মহাকর্ষ বল কী, অভিকর্ষ বল কী, এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। আবার যখন বায়োলজি পড়বা, বায়োলজি পড়তে গেলে তোমাকে জানতে হবে রক্ত কী, মানুষ কীভাবে ফর্ম করে। একজন বলছেন যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট বাট কখনো করা হয়নি, ওকে। তো এই যে জিনিসগুলো আছে, ধরো বায়োলজি পড়তেছো, তখন তোমার রক্ত কী কাজ করে, মানুষ কিভাবে ফর্ম করে, মানুষের শিরা কিভাবে কাজ করে, ফুসফুস কিভাবে কাজ করে, বা তোমার কিভাবে হৃৎপিণ্ড কাজ করে, এই জিনিসগুলো সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তাহলে বায়োলজি পড়ে তোমার আলটিমেটলি কোনো লাভ হয় না, বা বায়োলজি সম্পর্কে তোমার আলটিমেটলি কোনো ধারণা থাকে না। ঠিক তেমনি ফিজিক্সের ক্ষেত্রে আমরা যদি গতি, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, কিংবা আমাদের ভৌত যে রাশিগুলো আছে বা মৌলিক রাশিগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আমাদের কোনোই ধারণা না থাকে তাহলে কিন্তু আমাদের ফিজিক্স পড়েও আলটিমেটলি কোনো ধরনের লাভ হয় না। ঠিক তেমনি সমাজবিজ্ঞান যখন আমরা পড়বো, সমাজ সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তাহলে কিন্তু সমাজবিজ্ঞান পড়েও কিন্তু তোমার কোনো ধরনের লাভ আসলে হয় না। তো এই যে সমাজবিজ্ঞান পড়তে গেলে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমাজ কীভাবে ফর্ম করে। ধরো আমি বললাম এখানে এই যে বক্সের মধ্যে এক গোষ্ঠী লোক আছে, এখানে একজন লোক আছে, ধর এখানে একজন লোক আছে। এই যে একজন লোক কি একাই কোনো সমাজ গঠন করতে পারে? না। যখন এখানে তোমার 3 থেকে 4 জন লোক থাকবে, এখানে 3 থেকে 4 জন লোক থাকবে, এই যে 3 থেকে 4 জন লোক বা 5 জন লোক, এরা যখন একত্রে বসবাস করবে তখন কিন্তু এটা আলটিমেটলি একটা সমাজ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? একটা সমাজ হয়ে যাবে। তো এক এক ধরনের সমাজ এক এক রকমের। আদিম সমাজে যখন মানুষ চুলা জ্বালাতে পারতো না বা আগুন ধরাতে পারতো না, তখনকার সমাজ ব্যবস্থা একরকম ছিল। মাঝখানে যখন মানুষ আস্তে আস্তে কৃষিকাজ শুরু করলো, তখনকার সমাজ একরকম। যুদ্ধ পরবর্তী যে দেশ, সেই দেশের সমাজ ব্যবস্থা আরেক রকম হয়। ধরো 1945 সালে তোমার হচ্ছে জাপানে দুটো বম ফেলা হয়েছিল, এখানে দুটো বম ফেলানো হয়েছিল। তো তৎকালীন সময়ে সেখানকার যে মানুষ, সেই মানুষগুলা যেইভাবে বসবাস করতো, এখন ধরো 2025 সাল, ঠিক সেমভাবেই কি তারা বসবাস করছে? এখানে যুদ্ধাহত যারা ছিল বা যুদ্ধে যারা মারা গেছে, তাদের পরিবেশ এবং বর্তমান যে 25 সালের জাপানের পরিবেশ, তাদের পরিবেশ কি সেম? অর্থাৎ এই যে সমাজ, সেই সমাজ বিভিন্নভাবে ডিফার করতে পারে। আদিমকালে এক ধরনের সমাজ ছিল, এখন যে সমাজ, সেই সমাজ আরেক ধরনের। আবার পরবর্তীতে যখন সভ্যতার একদম চূড়ায় যাবে বা সভ্যতার যখন সন্নিকটে থাকবে একদম, তখনকার কিন্তু সমাজ আরেক রকম। এই যে সমাজ আমরা কি সম্পর্কে জানলাম? সমাজ হচ্ছে বিভিন্ন মানুষের সমাজ এবং তাদের গোষ্ঠীগত সম্মিলিত একটা রূপ, এবং এই সম্মিলিত রূপই কিন্তু আমাদের পরবর্তীতে যখন আমরা কোনো একটা জায়গায় যাই বা কোনো একটা সভ্যতায় যাই, কোনো একটা এলাকায় যাই, তখন সেইটাকে আমরা বিভিন্ন সংঘ, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের এজেন্টস রূপে কিন্তু আমরা বর্ণনা করি। কাজেই এই হচ্ছে আমাদের সমাজের কনসেপ্ট। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলী। দেখো, সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলীর প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে নির্ভরশীলতা। কি? নির্ভরশীলতা। ধরো তুমি একটা মানুষ, তুমি একটা বিড়াল পুষতেছো, এটা ধরো বিড়াল। এই যে বিড়াল, সেই বিড়াল কিন্তু খাওয়ার জন্য কার উপর নির্ভরশীল থাকবে? মানুষের জন্য। এবং এই বিড়ালটা কি? তোমার শখের একটা প্রাণী। এই শখের প্রাণীটা তোমার শখ পূরণ করতেছে, অর্থাৎ তোমার যে শখ পূরণ করা, সেই শখ পূরণ করার জন্য তুমি কার উপর নির্ভরশীল? তুমিও কিন্তু এই বিড়ালটার উপরই সমানভাবে নির্ভরশীল, তুমিও এর উপর নির্ভরশীল। আবার বিড়ালটা তার খাওয়া দাওয়া, চলাফেরার জন্য কার উপর নির্ভরশীল? সে তোমার উপর নির্ভরশীল। অর্থাৎ সমাজের প্রথম যে রূপ, সমাজের আমরা একটা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, সমাজ কি? এখানে আমরা পরস্পর নির্ভরশীলতা। এরপরে দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে আমরা সমগোত্রীয়তা।
সমগোত্রীয়তার জিনিসটা কেমন? ধরো সমাজে বিভিন্ন ধরনের সংঘ থাকে, সংঘগুলো কি? স্কুল, মসজিদ, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে, তারপরে সেটা তোমার সমবয়সীদের একটা কোনো ক্লাব হতে পারে, কোনো ধরনের সমিতি হতে পারে, বা কোনো স্কুল কলেজও হতে পারে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানও হইতে পারে। তো এই যে সমগোত্রীয়তা জিনিসটা এমন, ধরো দুইটা মানুষ এখানে বসবাস করছে, এই দুইটা মানুষের কালচার যদি একরকম হয়, তাহলে তাদেরকে আমরা কি বলি? একই গোত্র থেকে, একই গোত্র, সমগোত্র, অর্থাৎ একই গোত্র থেকে। তাহলে এই যে দুইটা মানুষের যখন কৃষ্টি, কালচার, লোকাচার, লোকরীতি যখন মিলে যায় সম্পূর্ণভাবে, তাদের ভাষা, তখন তাদেরকে আমরা কি বলি? সমগোত্রীয়তা হিসাবে বলতে পারি। আচ্ছা, কমেন্ট সেকশনে কারো কোনো সমস্যা থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানাবা। তারপরে যে এটা সম্পর্কে আমরা জানতে পারি সেটা হচ্ছে বিভিন্নতা। আচ্ছা, বিভিন্নতা বলতে কি? এখন দেখো, সমগোত্রীয়তা একটা যেমন গুণ, বিভিন্নতা আরেকটা ধরনের বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য? এখানে সমগোত্রীয় কখন হচ্ছে? যখন দুইটা মানুষের মধ্যে মিল পাচ্ছি। এখন যখন দুইটা মানুষের মধ্যে মিল পাবো, দেখবা যে যারা একটু হচ্ছে আমাদের উপজাতি বা যারা হচ্ছে আদিবাসী রয়েছেন, তারা যেই ধরনের কালচারে বড় হয়, ঠিক একই শিশু যখন তোমার হচ্ছে সমতলে যারা বসবাস করে তাদের মধ্যে বেড়ে ওঠে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের যে কালচার, সেই কালচারটা কিন্তু থাকে না। এ ধরো খাবারের জন্য মসজিদে বা মন্দিরে যায়, আবার সেখানে যে হচ্ছে তোমার ফিরনি দেয়, আবার ধরো কেউ মারা গেলে সেখানে অনুষ্ঠান করে, আবার মসজিদে মন্দিরে ইফতার দেয় বা মন্দিরে প্রসাদ দেয়। কিন্তু তুমি যখন পাহাড়ের কোনো গোষ্ঠীকে দেখবা, তারা তাদের প্রার্থনা শেষে এরকম কি কোনো কিছুর ব্যবস্থা করে? আবার আমাদের যারা সমতলে থাকে, তারা খাওয়ার কোথায় ফলায়? সমতল ভূমিতে ফলায়। আবার পাহাড়ে যারা থাকে তারা কি করে? তারা জুম চাষ করে। তো কাজে এই যে দুইটা মানুষ, অর্থাৎ পাহাড়ে যে ছিল বা সমতলে যারা ছিল, তাদের মধ্যে কি কালচারটা একদম আলাদা না? ওর কালচার আলাদা রকম, এর কালচার আলাদা রকম। এই যে দুই ধরনের কালচার, এই কালচারটা আলাদা হওয়ার কারণে একে আমরা কি বলছি ভাইয়া? একে আমরা বলছি বিভিন্নতা। তাহলে আমরা নির্ভরশীলতা বুঝলাম, সমগোত্রীয়তা বুঝলাম, বিভিন্নতাও বুঝলাম। এরপরে তারপরে হচ্ছে আমরা সমাজের বিবর্তনের ধারা এবং বিভিন্ন সমাজের তুলনা সম্পর্কে পড়ব। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবা, কারো কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে জানাবা। এ পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে বা কেউ কোনো সমস্যা পাইছো? একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, সমস্যা মনে হয় নাই তোমাদের কারো, কারণ সমস্যা হলে আমাকে অলরেডি জানাইতো, বাট আমি কোনো ধরনের কারো কোনো সমস্যা দেখতে পাই নাই এখন পর্যন্ত। আচ্ছা, সমস্যা যেহেতু লাবিবা তানজিম বলছে এই অবধি কোনো প্রবলেম নাই। যদি এই অবধি কোনো প্রবলেম না থাকে তাহলেই তো ভালো, এই অবধি কোনো প্রবলেম না থাকলে তো আমার জন্যই ভালো। আচ্ছা দেখো, বিবর্তনের ধারা আমরা আগে দেখে আসি যে এই যে বিবর্তনের ধারা, এই বিবর্তনের ধারা এবং বিভিন্ন সমাজের তুলনা যখন আমরা করব, তখন এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ছিল না আমাদের জন্য। আমরা এখানে দেখি, দেখো এখানে আমরা যখন পড়ছি তখন আমাদের এই যে বিবর্তনের ধারা, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে নাই, তারপরেও আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করব। আচ্ছা, দেখো ধারা কয়েক ধরনের হয়। প্রথম যে ধারা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অভিন্ন ধারা। তারপরে যে ধারা সম্পর্কে জানবো সেটা হচ্ছে তোমার রৈখিক ধারা। আচ্ছা, অভিন্ন ধারা বলতে কি বুঝো? ভিন্ন নয়, অর্থাৎ একই। অভিন্ন মানে কি? ভিন্ন নয়। আরটিআর তামিম রহমান নূর বলছে যে নাই স্যার। আচ্ছা, মানে ওর কোনো ধরনের প্রবলেম নাই। ধন্যবাদ তোমাদেরকে দুইজনকে, লাবিবা তানজিম এবং আরটিআর তামিম রহমান নূর, কারণ এই অবধি আমরা হচ্ছে কোনো ধরনের কনফিউশন ছাড়াই আমরা কিন্তু চলে আসি। আচ্ছা, এরপরে আমরা অভিন্ন ধারা বলতে কি? একই ধরনের ধারা, যেগুলো একই ধরনের ধারা। ওকে, রৈখিক ধারা কি? অর্থাৎ যেটা সরল রেখায় চলে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চক্রাকার ধারা। চক্রাকার ধারাটা কেমন? কোনো জিনিস যদি
ধরো এখানে সে খাচ্ছে, তার খাওয়ার সাথে যদি আমাদের চলাফেরার সম্পর্ক থাকে এবং চলাফেরার সাথে যদি তার শিক্ষার সম্পর্ক থাকে, শিক্ষার সাথে তার বাসস্থানের সম্পর্ক থাকে, অর্থাৎ আমাদের যে মৌলিক চাহিদা প্রত্যেকটার সাথে যদি প্রত্যেকটা সম্পর্ক থাকে এবং এটা যদি একইভাবে চলে, একই ধারায় চলে, তাহলে এটাকে আমরা কি বলি? চক্রাকার ধারা। অর্থাৎ এ এর সাথে নির্ভরশীল, এ এর সাথে নির্ভরশীল। ধরো আমার এখানে একটা ছবি যদি তোমরা দেখো, তাহলে দেখো এখানে ক ক্ষয়ের উপর নির্ভরশীল, খ গয়ের উপর নির্ভরশীল, গ ঘয়ের উপর নির্ভরশীল, এভাবে ঘ উঁর উপর নির্ভরশীল, এভাবে সবাই সবার উপর সমানভাবে নির্ভরশীল হয়ে থাকে। বিভিন্ন সমাজের তুলনায় যদি আমরা বলি, আমি তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম, ধরো যুদ্ধভিত্তিক একটা সমাজ, এই যুদ্ধভিত্তিক সমাজ, সেই সমাজে তোমার এক ধরনের কাঠামো থাকে, আবার অর্থনৈতিক যে সমাজ, সেই সমাজের কাঠামো এক ধরনের থাকে। অর্থনৈতিক সমাজটা কেমন? এখানে তোমার অর্থনীতির উপরে আমরা বিভিন্ন ধরনের গতিশীলতা করি। ধরো কারো একদম অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তাহলে সে এখান থেকে আরেক জায়গায় অর্থনীতির তার যে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা, সেই স্বাবলম্বী হওয়ার জন্য সে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট হয়। এই জিনিসগুলোকে আমরা কি বলি? এই জিনিসগুলোকে আমরা বলি সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা বা সোশ্যাল মোবিলিটি, গতিশীলতা বা মোবিলিটি, এখানেও আমরা এটাই পড়ব, মোবিলিটি। অর্থাৎ এই যে মোবিলিটি, সেই মোবিলিটি কিসের উপর নির্ভরশীল? মোবিলিটি কিন্তু পুরাটাই অর্থনৈতিক সমাজের উপর নির্ভরশীল। অর্থাৎ কারো অর্থনীতির ডিপেন্ডেন্সি একদম হাই, কারো অর্থনৈতিক অবস্থা একদম লো, তারটা কারো একদম মিডিয়াম রেয়ার। অর্থাৎ এই যে অর্থনীতি একজনের থেকে আরেকজনের উপর বিশ্লেষণ হচ্ছে বা একজনের থেকে আরেকজনের উপর নির্ভর করতেছে, ধরো এর অর্থনীতির অবস্থা এতটুকু, আমার অর্থনৈতিক অবস্থা এতটুকু, তাহলে এই যে অর্থনৈতিক অবস্থা এখান থেকে যে এখানে আসছে, তাহলে এর টাকার পরিমাণ বেশি নাকি আমার টাকার পরিমাণ বেশি? অবশ্যই আমার টাকার পরিমাণ বেশি। এখন এর যে টাকা কম, এ তাহলে দারিদ্র অবস্থায় আছে, তখন এর অবস্থাটা উন্নতি করতে এ যদি এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাহলে এই যে এখান থেকে ওখানে চলে গেল, এটা কি হইলো? গতিশীলতা বৃদ্ধি পাইলো। এই জিনিসটাকে আমরা কি বলছি? সামাজিক গতিশীলতা। অর্থাৎ গতিশীলতার উপর নির্ভর করেও কিন্তু আমাদের অর্থনীতির ভিত্তিক বা অর্থনৈতিক সমাজ কিন্তু গঠিত হয়। যুদ্ধভিত্তিক সমাজটা কেমন বলছিলাম? যুদ্ধভিত্তিক সমাজটা ধরো কোনো একটা স্থানে যুদ্ধ হয়েছে, 1945 সালে জাপানে যুদ্ধ হয়েছে। তো যুদ্ধ পরবর্তী জাপানের যে অর্থনৈতিক কাঠামো বা জাপানের যে কালচার, সেইটা আর 2025 সালের যে অর্থনৈতিক কালচার, সেই দুইটা কি একই রকমের ছিল? একই রকমের ছিল? তোমরা আমাকে একটু বলো তো। জিওন কুইন বলছে যে লজিক ক্লাস নেবেন না আপনারা। আচ্ছা, লজিক ক্লাস বা এই ধরনের যে ক্লাসগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত আসতে পারে। তো দেখো, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা? শাহির বসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোনো সমস্যা না থাকলে আমাকে একটু ফার্স্ট জানাবা, কারণ আমাকে তো পরবর্তীতে যাইতে হবে। আছে কি? না, আলাদা সমাজ ব্যবস্থা বুঝি নাই তোমার কথা, লাভিয়া তামজি। আচ্ছা, প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে, ধরো আমাদের এখানেই আমরা যদি একটু দেখি, এই অংশে যদি দেখি, তাহলে দেখো কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। এই যে আমরা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা করি, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাটা কেমন? আমাদের কৃষি বাংলাদেশের সাথে একদম খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তো তুমি যে খাবারটা খাচ্ছ, সেই খাবারটা কোথা থেকে আসতেছে? খাবারটা আসতেছে আটিয়া তামিম নূর বলছে না, একই না, পুরোই বদলে যাবে, আর কোনো সমস্যা নাই এই পর্যন্ত। গুড, তোমাদের যে সমস্যা নাই এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তারপরে তুহিন বলছে সমস্যা নাই, অর্থাৎ এই যে সমস্যা নাই, আমরা তো চাচ্ছি যে তোমাদের সমস্যা না থাকুক। দাঁড়াও, এই জিনিসটা কিন্তু খুবই ইন্সপায়ারিং। তো আমরা তো চাচ্ছি তোমাদের সমস্যা না থাকুক, এবং এই সমস্যাগুলো সলভ করতে পুরো এসিপি টিম তোমার জন্য কিন্তু প্রস্তুত, এবং এইটার জন্য কিন্তু তোমাকে ভর্তি হয়ে যেতে হবে আমাদের এসিপি পাওয়ার প্লেতে। দেখো, কৃষিভিত্তিক সমাজটা কীভাবে কাজ করে বলো তো? কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা কীভাবে কাজ করে আমাকে একটু জানাও, যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা কীভাবে কাজ করে। এছাড়াও আমাদের কিছু সমাজ ব্যবস্থা আছে, এই সমাজ ব্যবস্থাগুলো আমরা জানবো। যেমন ধরো এখানে লেখা, আচ্ছা এইটুকু অংশ আমি মিশাই দিলাম, হ্যাঁ এইটুকু অংশ আমি একটু মিশাই দিলাম। ধরো
কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করব তার আগে তোমাকে আমি আর কয়েকটা সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা দেই। যেমন আমরা হচ্ছে যেটা সম্পর্কে জানি সেটা হচ্ছে আদিম দাস প্রথা বা দাস সমাজ ব্যবস্থা, দাস প্রথা। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা যেটাকে আমরা ক্যাপিটালিস্ট সোশিওলজি বলি, সোসাইটি বলি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। আচ্ছা দেখো তো কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা কেন ইম্পর্টেন্ট, আবার এই যে আদিম দাস প্রথা, দাস প্রথা তো বর্তমানে তোমার নাই, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কিন্তু এখনও অনেক জায়গায় আমাদের রয়েছে। কৃষিভিত্তিক ব্যবস্থাটা কেমন, ধরো যেই সমস্ত পরিবার বা যেই সমস্ত সমাজ পুরোপুরি কৃষির উপর ডিপেন্ডেন্ট, ধরো কেউ খামার করে, খামার করাও কৃষির মধ্যে পড়ে, আবার কেউ ধরো ধান চাল লিচু এগুলো উৎপন্ন করে, আবার এই যে ধান চাল লিচু উৎপাদন করছে, শুধু উৎপাদন করলেই হবে না, এই ধান চাল লিচু এই ধান চাল লিচু আচ্ছা কৃষিকে কেন্দ্র করে যে সমাজ পরিচালিত হয়। জি গুড, লাবিবা তানজিম। এবি সম্রাজ বলছে না কোনো প্রবলেম নাই, গুড, কোনো প্রবলেম না থাকলে ভালো। এই যে ধান চাল কেউ উৎপাদন করলো, সেই ধান চালটা কি কাউকে না কাউকে সেটাকে বানতে হবে, এবং এই বানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের রাইস মিল দেখতে পাই, অটো রাইস মিল দেখতে পাই। এই অটো রাইস মিলগুলা কি করে, সেখানেও কিছু মানুষ কাজ করে। এই যে পুরো প্রসেসটা কিসের সাথে রিলেটেড, পুরো প্রসেসটা আমাদের কৃষির সাথে রিলেটেড। অর্থাৎ কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থা আছে সেই সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই একটা মানুষ প্রথমে সে ধান চাল উৎপাদন করলো, সে ধান চাল উৎপাদন করার পর সে ধান চাল ভাঙতে যাবে, কোথায় যাবে, একটা অটো রাইস মিলে যাবে, এই যে অটো রাইস মিলে যখন অটো রাইস মিলে গেল, তখন সেখান থেকে এই যে এই অটো রাইস মিলে তার যে ধান চাল ভাঙলো, এই অটো রাইস মিলের কিছু লোকজন আছে না, কিছু শ্রমিক আছে না, এই শ্রমিকরা কি করবে, তখন এখান থেকে একটা কি পাবে, অর্থ পাবে। অর্থাৎ এই যে পুরো প্রসেসটা আমাদের কৃষির সাথে রিলেটেড, সেম অ্যাজ তুমি ধরো একটা পুকুর আছে, এই পুকুরে ধরো তুমি মাছ উৎপাদন করতেছো, তাহলে মাছ ধরার জন্য কে আছে, মাছ ধরার জন্য জেলে থাকে। আবার এই যে মাছগুলো তুমি কোথায় করবা, বাজারে বিক্রি করবা, তো এখানে যে বিক্রি করতেছো সেখান থেকেও কি তুমি অর্থনৈতিকভাবে লাভ পাচ্ছ। তো এইটাও কিন্তু আমাদের একটা কৃষিভিত্তিক সমাজের মধ্যেই পড়ছে। অর্থাৎ তুমি যখন এখান থেকে সেই টাকাগুলো আনার পরে এখানে তুমি হচ্ছে রাইস মিলে গেলা, রাইস মিলে যাওয়ার পরে এই ধান চাল সেটা সম্পূর্ণরূপে ভেঙে দিলা, এই জিনিসটাকেই কিন্তু আমরা বলি আমার কৃষিভিত্তিক সমাজ। এখন আসো দাস প্রথা। অর্থাৎ তুমি যদি আরবে দেখো বা প্রাচীন ইরানে দেখো, ইরাকে দেখো, তখন কি হতো, টাকার বিনিময়ে একজন আরেকজনের সমস্ত ধরনের কাজ করে দিত এবং শুধুমাত্র মালিকের অধিকার থাকতো সেই যে দাস, সেই দাসকে কিভাবে চালাবে, সেই দাস কিভাবে এক্সিস্ট করবে, সেই দাস খাবে নাকি করবে, সেই দাসের বিয়ে হবে কিনা, সম্পূর্ণ কিন্তু সব কিছু তার মালিকের ওপর নিবন্ধ ছিল। অর্থাৎ দাস প্রথায় যেটা হয়তো, মালিক যা বলবে দাস সেটা করবে। আমি যদি বলি ডু, তোমরা যদি বলো ডান, তাহলে কিন্তু সমানভাবে সবকিছু চালিত হবে। এই যে ডু আর ডানের খেলা, মালিক বলবে ডু, তোমার হচ্ছে দাস বলবে ডান। অর্থাৎ একজন মালিকের সম্পূর্ণরূপে দায়ভার, অর্থাৎ সকল ধরনের কাজের দায়ভার কিন্তু দাসের ছিল। তো আমরা কিন্তু আদিম দাস প্রথার সমাজও দেখতে পাই। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কেমন, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা দেখবা যে গ্রামে গঞ্জে যারা মহাজন থাকে, এই যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বললাম না, যখন কৃষি হয় তার কাছে কিন্তু নগদ টাকার মজুদ থাকে না। এই যে নগদ টাকার মজুদ নাই, তখন সে কার কাছে যায়, পুঁজিপতিদের কাছে যায়, অর্থাৎ মহাজনের কাছে যায়। মহাজন তাকে ঋণ দেয় এবং এই ঋণটা সে নিয়ে আসে তার বাজার থেকে যেই প্রয়োজনীয় দ্রব্যাদি, সেই দ্রব্যাদিগুলো কিন্তু কিনে ফেলছে। এখন এই যে কিনে ফেলছে, মহাজন কি তার নির্দিষ্ট একটা সুদের উপরে টাকা দিচ্ছে বা নির্দিষ্ট মুনাফার উপরে টাকা দিচ্ছে, যখন তার মুনাফা সহ সেই টাকাটা লাভ করছে, অর্থাৎ এই যে ক্যাপিটালিস্ট সোসাইটি, সেই সোসাইটিতে এই যারা হচ্ছে শোষিত তারা ক্রমে একদম বঞ্চিত হচ্ছে এবং তারা সর্বশেষ যে অবস্থা যায় সেটাকে আমরা সর্বহারা অবস্থা বলি বা তাদেরকে বলা হয় প্রোলেটারিয়েট। তো এই যে প্রোলেটারিয়েট গোষ্ঠী, আমরা হচ্ছে পুঁজিবাদী সমাজ দেখলাম। এরপরে আমরা যে সমাজটা দেখতে পাই সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কি, এখানে যারা মালিক থাকবে এবং শ্রমিক থাকবে, মালিক এবং শ্রমিক এই দুইজনে কিন্তু সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ মালিক যতটুকু লাভ হবে, শ্রমিকেরও ততটুকু লাভ হবে। শ্রমিকের শ্রমের দাম ঠিকই পাবে, মালিকও তার যে মাল, সেই মালের দাম কিন্তু ঠিকই পাচ্ছে। এটা হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার কনসেপ্ট। পুঁজিবাদী ব্যবস্থাটা তো বললাম যে এখানে অবাধ প্রতিযোগিতা থাকে ব্যক্তি স্বাধীনতার জন্য, অর্থাৎ
সে যদি কোনো একটা পণ্য 20 টাকা দরে বিক্রি করতে চায়, অর্থাৎ এটা 20 টাকা দরেই বিক্রি হবে। অর্থাৎ সে যদি একে মুনাফা অনুসারে ধরো 20 টাকার সাথে সে 2% হারে ঋণ দিল, অর্থাৎ একে কিন্তু 22 টাকায় দিতে হবে। অর্থাৎ এখানে ব্যক্তির স্বাধীনতা কিন্তু প্রচণ্ড। অর্থাৎ পুঁজিবাদী সংস্থায় ব্যক্তির যেমন স্বাধীনতা থাকে, কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় বা সমাজতান্ত্রিক সমাজে ব্যক্তির তেমন আমরা দেখতে পাই না। এখানে মালিক এবং শ্রমিক দুজনই সমান অবস্থায় থাকবে। মালিক এবং শ্রমিক কেমন অবস্থা থাকবে? দুজনই সমান অবস্থা থাকবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সামন্তবাদী সমাজ। সামন্তবাদী সমাজ, সামন্তবাদী সমাজটা কেমন? সামন্তবাদ বলতে আমরা হচ্ছে ধরো গ্রামে তোমার কি থাকে, তোমরা আদিম গ্রামগুলোতে দেখবা, আদিম গ্রামগুলোতে যেগুলোতে ছিল সেগুলোতে হচ্ছে ভূপতি ছিল। ভূপতি অর্থাৎ তোমার হচ্ছে রাজা, জমিদার ছিল। এই জমিদারদের কিন্তু সামন্ত ব্যবস্থা একটা ছিল। ধরো সেই অবস্থায় জোরজার মুল্লুক তার, অর্থাৎ এই জিনিসটা আমি নিয়ে নিলাম। তারপরে সে কেউ কিন্তু ভাইয়া প্রশ্নে ফাহমিদা মিম বলছে প্রশ্নে সমাজবিজ্ঞানের ধারণা লিখতে বললে আমাদের কি সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে হবে কিনা? আচ্ছা, যখন যদি তোমার হচ্ছে সমাজবিজ্ঞানের ধারণা লিখতে বলে তাহলে তুমি সেখানে এক থেকে একটা সংজ্ঞা উল্লেখ করবা। যদি খ নম্বরে থাকে তাহলে 2টা সংজ্ঞা উল্লেখ করে দিবা। বাট তুমি যদি এই যখন ধারণা লিখতে বলবে তখন তুমি চেষ্টা করবে যে 2টা বৈশিষ্ট্য দেওয়ার। অর্থাৎ আমি যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা দেখবা যে নির্ভরশীলতা বা সমগতিশীলতা দিবা। এইটার পরে তুমি হচ্ছে চেষ্টা করবা যে কোনো একটা তোমার সমাজবিজ্ঞানের যে সংজ্ঞা সেটা উল্লেখ করে দেওয়ার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তো এই যেটা হয়তো সামন্তবাদী যে সমাজ, সেখানে তার ভূপতিরা নিজস্ব জমিতে চাষাবাদ করতো। এই জিনিসটাকে কি বলি? সামন্তবাদী সমাজ। ওকে, সংস্কৃতি ও সভ্যতার ধারণা। আচ্ছা, এরপরে কি কারো কোনো সমস্যা আছে বলো? এই পর্যন্ত সকলে ক্লিয়ার? যদি এই পর্যন্ত সকলে ক্লিয়ার হও তাহলে আমি হচ্ছে পরবর্তী সংস্কৃতি এবং সভ্যতার ধারণা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার সকলে? এই পর্যন্ত সকলে কি ক্লিয়ার? আমাকে একটু বলবা ক্লিয়ার কি না। যদি ক্লিয়ার হয় তাহলে আলহামদুলিল্লাহ বলতে পারো, আবার হচ্ছে হ্যাঁও বলতে পারো, যে কোনো কিছু একটা বলতে পারো। ওকে, সাম্যবাদ কি? আচ্ছা, বাদ এটা সবসময় কোনো একটা তত্ত্ব হিসাবে বলে। সাম্য মানে হচ্ছে সমান, অর্থাৎ সাম্যবাদ হচ্ছে যেখানে দুইজনই পরস্পরের সমান, সেই জিনিসটাকে আমরা সাম্যবাদ বলি। ফাহমিদা মিম বলছো ক্লিয়ার, তুহিন বলছো ক্লিয়ার। ওকে, যেখানে মালিক শ্রমিক সবাই সমান সেটাকেই আমরা সাম্যবাদ বলি। আচ্ছা, এই সাম্যবাদটা আমরা মূলত ইউজ করি হচ্ছে কোথায়? সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। ওকে, দেখো সংস্কৃতি এবং সভ্যতার ধারণা। সংস্কৃতি নিয়ে আমরা যদি আলোচনা করি, সংস্কৃতি হচ্ছে তোমার 2 ধরনের হয়। একটাকে আমরা বলি বস্তুগত সংস্কৃতি, একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এখন ভাইয়া দেখো, বস্তুগত সংস্কৃতি কোনটা, অবস্তুগত সংস্কৃতি কোনটা? ধরো তুমি বই পড়ছো, বইটাকে কি তুমি ঠিকভাবে উপলব্ধি করতে পারছো? বইটার সাথে কি তুমি নিজেকে রিলেট করতে পারছো? রিলেট যদি না করতে পারো, যেটাকে আমরা রিলেট করতে পারি সরাসরি, বা আমরা যেটাকে দেখতে পারি, আমরা যেটাকে ছুঁতে পারি, আমরা যেটাকে অনুভব করি না, সেই জিনিসটাকে আমরা বলি বস্তুগত সংস্কৃতি। সেটাকে আমরা বলি বস্তুগত সংস্কৃতি। তাহলে ভাইয়া তুমি বলো তো, এই যে অবস্তুগত সংস্কৃতি কোনটা? অবস্তুগত সংস্কৃতি হচ্ছে আমরা যেটাকে রিলেট করতে পারি না, আমরা যেটাকে কল্পনায় উপলব্ধি করি, আমরা যেটাকে বিভিন্নভাবে ধারণ করি, সেটাকে আমরা বলি অবস্তুগত সংস্কৃতি। যেমন তোমাকে আমি বললাম, তুমি ধর্মকে তুমি অন্তরে ধারণ করো। এই যে ধর্মকে অন্তরে ধারণ করছো, এই ধর্মকে তাহলে আমরা কি বলবো? অবস্তুগত সংস্কৃতি। তোমাকে আমি যদি বলি বই, তাহলে বইকে কি বলবো? বই হচ্ছে বস্তুগত সংস্কৃতি। এসিপিকে আমরা সবাই কোথায় ধারণ করি? এসিপিকে আমরা সবাই মনে ধারণ করি। এসিপিকে নিয়ে আমরা চিন্তায়, চেতনায়, সব জায়গায় আমরা এসিপিকে কল্পনা করি। তাহলে আমাকে বলো তো ভাইয়া, এসিপি কোন ধরনের সংস্কৃতি? বস্তুগত সংস্কৃতি নাকি অবস্তুগত সংস্কৃতি? বস্তুগত নাকি অবস্তুগত? এসিপি কোন ধরনের সংস্কৃতি? বস্তুগত সংস্কৃতি নাকি অবস্তুগত সংস্কৃতি? বলো। একজন বলছেন ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। বলে ফেলো, এসিপি কোন ধরনের সংস্কৃতি?
এসিপি কোন ধরনের সংস্কৃতি? এসিপি হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আচ্ছা, আমাদের যে চেয়ার টেবিল ফ্যান আমরা যেগুলো দেখতে পাই সব কিছু যেগুলো এক্সিস্ট করে সেগুলো কোন সংস্কৃতি বলো? চেয়ার টেবিল ফ্যান এগুলো কোন সংস্কৃতি? চেয়ার টেবিল ফ্যান এগুলো কোন সংস্কৃতি? তাড়াতাড়ি বলতে হবে তো ভাইয়া, তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, না না, চেয়ার টেবিল ফ্যান অবস্তুগত না, চেয়ার টেবিল ফ্যান এগুলো হচ্ছে বস্তুগত, কারণ এগুলোকে আমরা তো ধরতে পারি। সহজ ভাষায় বস্তুগত যেগুলোকে ধরতে পারি, অবস্তুগত যেগুলোকে ধরতে পারি না। যেমন ধর্মকে তুমি ধরতে পারো না, দর্শনকে তুমি ধরতে পারো না, চিন্তাকে তুমি ধরতে পারো না। স্যার আবার রিপিট করবেন প্লিজ? অবশ্যই রিপিট করব। ধরো সংস্কৃতি দুই ধরনের হয়, একটাকে বলি বস্তুগত সংস্কৃতি, একটাকে বলি অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি যেগুলো এক্সিস্ট করে, যেমন পেন এক্সিস্ট করে, আমার হচ্ছে ফোন এক্সিস্ট করে, তারপর হচ্ছে এই যে রিমোট এক্সিস্ট করে, যেগুলো এক্সিস্ট করে সেগুলোই হচ্ছে বস্তুগত সংস্কৃতি। যে সমস্ত জিনিস এক্সিস্ট করে না, যেগুলোকে আমরা মনে ধারণ করি, চিন্তায় আনি, সেই জিনিসগুলোকে আমরা অবস্থাগত সংস্কৃতি বলি। যেমন ধরো ধর্মকে আমরা মনে ধারণ করি, সংস্কৃতিকে আমরা এই সংস্কৃতিকে মনে ধারণ করছি, চিন্তাকে মাথায় ধারণ করছি, কোনো রাজনীতি, সাহিত্য, শিল্পকলা এগুলোকে আমরা এগুলোর সাথে রিলেট করি, যখন আমরা পড়ি সেই ক্যারেক্টারের সাথে আমরা কল্পনায় দেখা করি। এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু বস্তুগত সংস্কৃতি। লাবিয়া তানজিম বলছে এসিপির কথা বলছিলাম, হ্যাঁ তোমারটা তো আমি বুঝতে পারছি, কিন্তু ওই যে মিম মনে হয় সম্ভবত পরেরটাই, যে চেয়ার টেবিল ফ্যান এগুলোকে ইয়া করছে, এগুলোকে তোমার হচ্ছে ইয়া হিসেবে বলছে। আচ্ছা, তাহলে বস্তুগত সংস্কৃতি কোনটা, অবস্তুগত সংস্কৃতি কোনটা, একদম ক্লিয়ার। বস্তুগত মানে যেটাকে আমরা হাতে টাচ করতে পারছি, অর্থাৎ এই যে বক্সটা, এই বক্সটাকে আমরা হাতে টাচ করতে পারছি, এটাকে আমরা বলবো বস্তুগত সংস্কৃতি। আমার ফোনকে হাতে টাচ করতে পারছি, এটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। এসিপিকে মনে ধারণ করছি, তাহলে এসিপি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তারপরে দেখো সংস্কৃতি গেল, সভ্যতা নিয়ে যদি আমি একটু আলোচনা করি। সভ্যতা হয় তিন ধরনের সভ্যতা কয় ধরনের সভ্যতা? তিন ধরনের সভ্যতা কয় ধরনের সভ্যতা হচ্ছে তিন ধরনের সভ্যতা। এসিপির কথা বলছিলাম, জি বুঝতে পারছি। সভ্যতা তিন ধরনের সভ্যতা। এখন এই তিন ধরনের সভ্যতার মধ্যে আছে প্রথমে যেটা বন্য দশা কি? প্রাচীন যখন মানুষজন ছিল, তারা কি করতো? বনে যেত, বনে যেয়ে শিকার করতো। এই শিকার শুরু হইলো, শিকারের পরে কিন্তু সভ্যতার যে বিকাশ, সেই বিকাশটা কিন্তু হয়ে গেল। যখন মানুষজন বনে থাকতো, অর্থাৎ তখন তারা খাবারের জন্য শিকার করত। তারপরে যখন শিকারটা দেখলো যে এটা খাওয়ার উপায় কি, অর্থাৎ জীবন ধারণের জন্য শিকারটাকে কিন্তু ওভাবেই খাইতে হচ্ছে। এই যে শিকারটাকে যখন খাচ্ছে, তখন তারা কিন্তু সেটাকে আগুনে পুড়াচ্ছে না বা কোনো কিছু করছে না। তো এই জিনিসটাকে আমরা বলি প্রাচীন যুগ। এই জিনিসটাকে আমরা কি বলি? প্রাচীন দশা। এই যে প্রাচীন দশা যখন হইলো, তারপরে কি হলো? তারপরে তোমার হচ্ছে তারা এই জিনিসটাকে, যেটা শিকারটা করলো, সেই শিকারটাকে আগুনে ধরে খাইলো। ধরো আগুন জ্বালানোর জন্য কি করলো? তারা দুইটা পাথরকে এইভাবে একটা অপরটার সাথে তোমার হচ্ছে ইয়া করে আগুন লাগালো। এই যে আগুন যখন লাগাচ্ছে, তখন কি হলো? পাথরের সৃষ্টি হলো। তো পাথরের যখন ব্যবহার তারা করলো, তখন এই অবস্থাটাকে বলা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। এই অবস্থাটাকে কি হলো? হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তাহলে পাথরে আগুন, অর্থাৎ আমি যদি বলি আগুন উৎপন্ন হয়েছে কোন যুগে? আগুন উৎপন্ন হয়েছে কোন যুগে ভাইয়া বলো তো? আগুন উৎপন্ন হয়েছে কোন যুগে? দশা হচ্ছে কি? দশা একটা অবস্থা, অর্থাৎ প্রাচীন অবস্থা বা প্রাচীন যুগ। বুঝতে পারছো? এখন তোমাকে আমি যদি বলি পাথরে আগুন কিভাবে উৎপন্ন হয়েছে বা কোন যুগে আগুন উৎপন্ন হয়েছে, এটা একটু আমাকে বলো তো। আগুন কোন যুগে আগুন উৎপন্ন হয়েছে? কোন যুগে আগুন উৎপন্ন হয়েছে বলো? আগুন কিভাবে আসছে বলতে পারবা? আগুন মাস। তারপরে হচ্ছে আমরা লাবিবা তানজিম বলছে প্রাচীন যুগে কি আগুন হয়েছে নাকি নব্যপ্রস্তর যুগে আগুন হয়েছে ভাইয়া? এরপরে আমরা যেটাকে দেখি সেটা হচ্ছে সভ্যতা। এই যে সভ্যতা, তখন কি মানুষজন তখন আর কোনো কিছু পুরাই খাইতে লাগলো না, আগুন দিয়ে পুরাই খাইতে লাগলো না, যেমনটা নব্যপ্রস্তর যুগে বা বারবারিজমে করতো। তখন হচ্ছে কি করলো? তারা
সভ্যভাবে সেই জিনিসটাকে রান্না করে খেতে লাগলো। যখনই রান্না করে খেতে লাগলো তখনই কি, তখন থেকেই আমরা সভ্যতার, যখনই রান্না হইলো তখন থেকেই সভ্যতার শুরু হয়ে গেল, সভ্যতা শুরু হয়ে গেল। এ বি সমরাজ বলছে নব্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর, আচ্ছা তোমার এক এক বইয়ে এক এক ধরনের দেওয়া থাকতে পারে, নব্যপ্রস্তরও থাকতে পারে প্রাচীন যুগেও, বাট নব্যপ্রস্তরটা বেশি তোমার হচ্ছে এখন সংস্কৃতি এবং সভ্যতা পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ সংস্কৃতি বস্তুগত সংস্কৃতির সাথে আমাদের সভ্যতার কি সম্পর্ক, অবস্তুগত সংস্কৃতির সাথে সভ্যতার কি সম্পর্ক, এই যে সম্পর্কটা, সেই সম্পর্কটাই কিন্তু আমাদের এখানে আলোচনা করা হয়েছে। ধরো এই যে সভ্যতাটা, নব্যপ্রস্তর যুগের সভ্যতা কিংবা কিংবা তোমার হচ্ছে আমাদের সব বর্তমান যে সিভিলাইজেশন অর্থাৎ বারবারিজম বা সিভিলাইজেশন, এইটার সাথে আমাদের অবস্তুগত এবং বস্তুগত সংস্কৃতির কি মিল থাকতে পারে বলে তুমি মনে করো, বলো। তুহিন বলছো নব্যপ্রস্তর যুগ, গুড। যারা যারা নব্যপ্রস্তর যুগ বলছো তারাও গুড, যারা যারা প্রাচীন যুগ বলছো তোমাদেরকে অল্প গুড। বলো সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পারস্পরিক সম্পর্ক, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? কমেন্টে একটু রিপ্লাই করতে হবে, কমেন্টে রিপ্লাই করতে হবে, তাড়াতাড়ি রিপ্লাই করতে হবে, তাড়াতাড়ি রিপ্লাই না করলে তো আমি বুঝবো না, একটু ফাস্ট করতে হবে। একটু ফাস্ট করো, একটু ফাস্ট করতে হবে, একটু ফাস্ট করো। কেউ কি লিখছো না? আচ্ছা আমি বলে দিই, ধরো আমাদের যে প্রাচীন যুগ, যেহেতু আমি মুসলমান আমি একটু মুসলিম উদাহরণ দিই। ধরো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে যে পোশাকটা পরিধান করতেন, সেই পোশাকটা কি ছিল, সেই অঞ্চলের অর্থাৎ আরব অঞ্চলের সংস্কৃতি হিসেবে গড়ে উঠছিল না। তুমি বাংলাদেশে তুমি যদি লুঙ্গি পাঞ্জাবি এগুলা ছাড়া তুমি যদি হচ্ছে ধরো কোট স্যুট পরে চলাফেরা করো গ্রামে, তাহলে সেই গ্রামের অঞ্চলের যে সংস্কৃতি তারা কি তোমাকে ভালোভাবে নিবে? অর্থাৎ সংস্কৃতি জিনিসটা কি, এক অঞ্চলের কালচারটাকে যেটা আমরা ধারণ করছি, অর্থাৎ তুমি যেটাকে লালন করো বা ধারণ করো। অর্থাৎ সভ্য যখন হইল, এই যে আমাদের প্রাচীন যুগে মানুষ কিন্তু কোনো ধরনের কাপড় চোপড় পরিধান করতো না। তুমি যদি এখন কাপড় চোপড় পরিধান না করে তুমি যদি খোলা রাস্তায় হেঁটে বেড়াও, মানুষ কি সেই জিনিসটা ভালোভাবে নিবে? এই যে মানুষ ভালোভাবে নিচ্ছে না, এই জিনিসটাকেই আমরা কি বলছি, সংস্কৃতির সাথে সভ্যতার একটা কিন্তু সম্পর্ক রয়ে গেছে। অর্থাৎ আমরা সিভিলাইজড যখন হয়েছি, আমাদের যখন কাপড় চলে আসে, তখন আমাদের এই সংস্কৃতির সাথে সেই যুগের অর্থাৎ সিভিলাইজড যুগের বা এই সভ্যতার কি মিল, সেই মিলটাই যখন আমরা করছি, সেই জিনিসটাকেই আমরা কিন্তু পরস্পরের একটা মিথস্ক্রিয়া বা সম্পর্ক হিসাবে দেখাচ্ছি। লাভিয়া তানজিম বলছে ভাইয়া প্রশ্নটা আরেকবার বলবেন। প্রশ্নটা হচ্ছে এই যে সংস্কৃতি এবং সভ্যতা, এটার পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে তুমি কিভাবে ডিফাইন করবা সেইটা। আচ্ছা ডিফাইন করার আগে আমি বলে দিছি যে যেই অঞ্চলের কালচার সেই অঞ্চলের সাথেই যাইতে হবে। অর্থাৎ তোমার যদি কালচার হয় প্রাচীন সমাজ, তাহলে প্রাচীন সমাজে মানুষজন কাপড় পরিধান করতো না, কিন্তু বর্তমান যে সিভিলাইজড কন্ডিশন অর্থাৎ সিভিলাইজড যে সমাজ, সেই সভ্য সমাজে মানুষজন কিন্তু কাপড় পরিধান করে। কাজেই তুমি যদি রাস্তা দিয়ে কাপড় পরিধানহীন অবস্থায় ঘুরে ফেলাও বা চলাফেরা করো, তাহলে মানুষজন কি তোমাকে অন্য চোখে দেখবে, তোমার দিকে আর চোখে দেখবে। কাজেই সভ্য যখন হইছো, তখন ঠিক তোমার আশেপাশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী কিন্তু তোমাকে চলতে হবে। মিথস্ক্রিয়া বলতে দুইটা জিনিসের সমান অবস্থা বা দুইটা জিনিস একই সাথে যখন থাকে। ধরো কোনো একটা জাগে তুমি পানি দিলা 50%, অর্থাৎ তোমাকে যদি একটা ভালো সুস্বাদু শরবত তৈরি করতে চাও, তোমাকে কিন্তু চিনিও দিতে হবে 50%। অর্থাৎ এই দুইটা অবস্থায় যখন সমান অবস্থায় থাকবে, তখন সেটাকে আমরা বলি মিথস্ক্রিয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। তো যেটা বলছিলাম যে ধরো তুমি এখন সভ্য সমাজে বাস করছো, সভ্য সমাজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে কাপড় চোপড় পরিধান করতে হয়, এখানকার সংস্কৃতি এটা। কিন্তু তুমি এখন প্রাচীন যুগের বা প্রাচীন সভ্যতার যে সংস্কৃতি, অর্থাৎ কাপড় পরিধানহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছ, কাপড় পরিধানহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছ, তাহলে এই সভ্যতার সাথে এটা কি যায় না? অর্থাৎ সভ্যতা এবং এই সভ্যতার সাথে এই যে সংস্কৃতি, সেই দুইটা যে পারস্পরিক মিল বা পারস্পরিক নির্ভরশীলতা, সেটাকে আমরা পারস্পরিক সম্পর্ক হিসাবে বলি। আর টিআর তামিম রহমান নূর বলছে যে
কথা হলো স্যার সমাজের সময় সাপেক্ষে নিজেকে মানিয়ে নিতে হবে। গুড। অর্থাৎ তোমার যে সংস্কৃতি চলছে, চলমান সংস্কৃতি, সেই চলমান সংস্কৃতির সাথে তোমার কোন সমাজ এখন এক্সিস্ট করতেছে সেটা অনুযায়ী চলতে হবে। এখন ধরো নব্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগে তুমি যদি রান্না করো তাহলে কি হবে? না, কারণ নব্যপ্রস্তর যুগে কেবল পাথরের সাথে পাথর ঘর্ষণ করে মানুষজন কেবল আগুন উৎপন্ন করা শুরু হলো, এবং তখনকার খাওয়ার পদ্ধতিটা কী ছিল? আগুনে পুরাই খাওয়ার পদ্ধতি ছিল। কাজেই সভ্য সমাজে কিন্তু রান্নার পদ্ধতি চালু হয়েছে নব্যপ্রস্তরে, কেবলমাত্র আগুনে পুড়ে যে খাওয়ার রীতি বা প্রচলন সেটা কিন্তু চালু হয়ে গেছে। কাজেই তুমি যদি এখন এসে শুধু আগুনে পুরাই খাও, কোনো কিছু রান্না না করো, সেটা যেমন তোমার সংস্কৃতির সাথে যাবে না, ঠিক তেমনি এখন যদি তুমি নব্যপ্রস্তর যুগের যদি তুমি কাপড়হীন অবস্থায় ঘুরে বেড়াত না, তাহলে সেটাও কিন্তু তোমার জন্য খারাপ। তো একই সাথে আমাদের সংস্কৃতি এবং সভ্যতা, এটা যে পরস্পর মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়াটাই কিন্তু আমাদের এই দুইটার রূপ হিসাবে ব্যবস্থা করছে। আচ্ছা, এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটা জানবো সেটা হচ্ছে সামাজিক দল। সামাজিক দল সম্পর্কে তোমাদের কি কারো কোনো আইডিয়া আছে? সামাজিক দল সম্পর্কে কারো কোনো আইডিয়া থাকলে আমাকে একটু বলতে পারো। দল সম্পর্কে কারো কোনো আইডিয়া থাকলে একটু বলতে পারো। যদি দল সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমি হচ্ছে কয়েকটা দল নিয়ে আলোচনা করছি। যেমন ধরো, আমরা প্রথমেই যে দলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক দল। প্রাথমিক দল কি কি দল হইতে পারে বলো তো আমাকে? প্রাথমিক দল কি কি ধরনের দল হইতে পারে? প্রাথমিক দল হচ্ছে আমরা যে পরিবার, এই পরিবারটাই কি দল? প্রাথমিক দল বা মুখ্য দল। তাহলে প্রাথমিক দল বা মুখ্য দল কোনটা? আমাদের যে পরিবার আছে সেই পরিবারটা কি? প্রাথমিক দল বা মুখ্য দল। এরপরে দেখো, তোমার পরিবারের বাইরে তোমার ক্লাসরুম আছে, তোমার সহপাঠীরা আছে, তারপরে তোমার কোনো একটা সংঘ আছে, তুমি কোথাও একটা নামাজ পড়তে যাও, কোথাও প্রার্থনা করতে যাও। অর্থাৎ যখন প্রাথমিক অনুসারে তোমাকে বলবে দল কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রাথমিক দল বা মুখ্য দল, আর একটা হচ্ছে গৌণ দল। অর্থাৎ পরিবারের বাইরে যা কিছু আছে, পরিবারের বাইরে যা কিছু আছে, লাভিয়া তানজিম এগুলো তো পারি, হ্যাঁ এগুলো তো পারবাই, এগুলো তো সহজ টপিক। তো পরিবারের বাইরে যা কিছু আছে সেটাকেই আমরা কি বলছি? পরিবারের বাইরে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের গৌণ দল। তাহলে গৌণ দল কি কি হতে পারে? গৌণ দল হতে পারে কোনো একটা সহপাঠীদের টিম, কোনো একটা খেলার দল। তাহলে গৌণ দল কি কি হতে পারে? গৌণ দল হচ্ছে সহপাঠী, সহপাঠী দল কিংবা সংঘ, স্কুল কলেজ, এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে তোমার গৌণ দল। আচ্ছা, এগুলো হচ্ছে গৌণ দল। তাহলে হ্যাঁ, খেলার সাথী, পরিবার, এগুলো কি? এগুলো হচ্ছে গৌণ দল। ওকে, এরপরে আমরা ধরো দুইটা দল সম্পর্কে জানি। একটা হচ্ছে অস্থায়ী দল, একটা হচ্ছে স্থায়ী দল। তাহলে অস্থায়ী দল এবং স্থায়ী দল এই দুটো কি? আচ্ছা, স্থায়ী দল প্রথমে আসি। স্থায়ী দল, ধরো একটা রাষ্ট্র গড়ে উঠছে, সেই রাষ্ট্রটা স্থায়ী নাকি অস্থায়ী? একটা রাষ্ট্র গড়ে উঠছে, সেই রাষ্ট্রটা স্থায়ী না অস্থায়ী? অর্থাৎ স্থায়ী ভিত্তিতে যে সমস্ত রাষ্ট্র গড়ে ওঠে, যে সমস্ত জাতি গড়ে ওঠে, জাতি বর্ণ নির্বিশেষে যেগুলোই স্থায়ী হয় সেগুলোকে আমরা বলি স্থায়ী দল। অস্থায়ী দল সাময়িক রূপে যেগুলো গড়ে ওঠে। যেমন ধরো, যখন করোনা মহামারী চলতেছিল, করোনা মহামারী চলাকালীন চীনে একটা হাসপাতাল তৈরি হয়েছিল। এই যে চীনা হাসপাতালে যেই সমস্ত লোক কাজ করতেছিল, করোনা যখন ভেঙে যায়, করোনা যখন চলে যায়, তখন হাসপাতালটা ভেঙে ফেলা হয়। তাহলে এইটা কোন দলের সমষ্টি? এই হাসপাতালে যারা কাজ করতো তাদের যে দল হবে সেটা কোন দল হবে? সেটা হচ্ছে অস্থায়ী দল। তারা কোন দল হবে? তারা হচ্ছে অস্থায়ী দল। করোনা মহামারী চলাকালীন। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, ধরো তোমরা যারা ফুটবল খেলা দেখতে পছন্দ করো, এটা হচ্ছে ফুটবল, তো ফুটবল খেলা দেখতে পছন্দ করো, তো ফুটবলে আমি দুইটা দল নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে ব্রাজিল এবং একটা হচ্ছে আর্জেন্টিনা। ব্রাজিল এবং আর্জেন্টিনা। ধরো ব্রাজিল দলের নেইমারের সাথে আর্জেন্টিনার মেসির সম্পর্ক খুব ভালো। ব্রাজিলের নেইমারের সাথে আর্জেন্টিনার মেসির সম্পর্ক খুব ভালো। এই যে এই দলের সাথে এই বি দলের যখন সম্পর্ক খুব ভালো হচ্ছে, তখন এটাকে আমরা বহিঃদল বলি। এবং ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে যখন সম্পর্ক খুব ভালো হয়, অর্থাৎ নিজের দলের মধ্যে সম্পর্ক যখন খুব ভালো হয়, সেটাকে বলি আন্তঃদল। নিজের দলের মধ্যেও যখন সম্পর্ক ভালো হয় তখন সেটাকে
আন্তদল বলি। তুহিন বলছে ক্লিয়ার, ফাহমিদা বলছে রাষ্ট্রস্থায়ী দল। অর্থাৎ ব্রাজিলের রাফিনহার সাথে নেইমারের যে সম্পর্ক, নেইমারের সাথে তোমার হচ্ছে ভেনিসিয়া জুনিয়রের যে সম্পর্ক, ভেনিসিয়া জুনিয়রের সাথে তোমার হচ্ছে ধরো অ্যালিসন বেকারের যে সম্পর্ক, সেটাকে আমরা বলি আন্তদল। মেসির সাথে নেইমারের যে সম্পর্ক, সেটাকে আমরা বলি বহিদল। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে দেখো আমরা দুইটা দল সম্পর্কে জানবো। এখানে আমরা লিখি ধরো আনুভূমিক দল এবং উলম্ব দল। আনুভূমিক দল এবং উলম্ব দল। আনুভূমিক দল অর্থাৎ উলম্ব দল। আচ্ছা, আনুভূমিক এবং উলম্ব বলতে তোমরা কি বুঝো বলো তো আমাকে। আচ্ছা, একটা আঁকলাম, এটা কি কি বলে বলো, আনুভূমিক নাকি উলম্ব? অর্থাৎ ভূমির সাথে যেটা, সেটাকে আমরা বলি আনুভূমিক, আর এই সাইডে যেটা একদম সোজা লম্ব বরাবর যেটা, সেটাকে কি আমরা বলি, সেটাকে আমরা বলি উলম্ব। তাহলে আনুভূমিক দল এবং উলম্ব দল এই দুটো জিনিস কি, এই দুটো জিনিস সম্পর্কে কি? আনুভূমিক হচ্ছে এই যে দেখো ভূমির সাথে যেটা, অর্থাৎ ভূমির সাথে যেটা, এটা আমাদের ভূমি না, ভূমির সাথে যেটা সেটাকেই আমরা আনুভূমিক বলি। আর এই সাইডে যেটা লম্ব বরাবর সেটাকে আমরা উলম্ব বলি। তাহলে আনুভূমিকের কনসেপ্ট কেমন হবে, উলম্বের কনসেপ্ট কেমন হবে? আনুভূমিকের কনসেপ্ট কেমন হবে, উলম্বের কনসেপ্ট কেমন হবে? আনুভূমিকের কনসেপ্ট কেমন হবে, উলম্বের কনসেপ্ট কেমন হবে? অর্থাৎ এই দেখো সমপর্যায়ের যারা, সমপর্যায়ের যারা, যেমন বন্দি পাঠশালার এক একটা টিচারের সাথে এক একটা টিচারের সম্পর্ক খুব ভালো। অর্থাৎ শিক্ষকদের এক ধরনের দল আছে, শিক্ষকদের মধ্যে তাদের নিজেদের সম্পর্ক খুব ভালো। এখন এই যে নিজেদের সম্পর্কে যখন সে ডাক্তারের কাছে যাবে, ডাক্তারদের যে বন্ডিং সেটা তাদের নিজেদের মধ্যে, ডাক্তারদের অ্যাসোসিয়েশন আছে। আবার শিক্ষার্থীদের যে বন্ডিং, শিক্ষার্থীদের মধ্যে যদি শিক্ষক চলে আসে, তাদের কি ব্যবহারটা একরকম হবে না। প্রত্যেকের যে বন্ডিং, ডাক্তারের যে দল, শিক্ষকের যে দল, ছাত্রদের যে দল, এইটাকে আমরা বলি আনুভূমিক, অর্থাৎ সবাই সমানভাবে। উলম্ব হচ্ছে ধরো কোনো একটা স্থায়ী সমাজে যদি কেউ সুপিরিয়র হয়, তুমি মন্ত্রী পরিষদের কথাই চিন্তা করো, একজন সংসদ সদস্য তার উচ্চপদস্থ মন্ত্রীর সাথে কিন্তু সমানভাবে সম্পর্কিত। ঠিক তেমনি একজন ছাত্র সে কি তার শিক্ষকের সাথে কি সমানভাবে চলতে পারে? সমানভাবে চলতে পারবে না। এই জিনিসটার জন্যই অর্থাৎ সমপর্যায়ের যারা আছে তাদেরকে আনুভূমিক দল এবং একটু সুপিরিয়র যারা তাদেরকে উলম্ব দল হিসেবে চিন্তা করা হয়। লাবিয়া তানজিম বলছে বুঝতে পারছি, জি গুড। তাহলে উলম্ব দল, আনুভূমিক দল, এই জিনিসটা বুঝতে পারছো? উলম্ব দল, আনুভূমিক দল এগুলো বুঝতে পারছো? উলম্ব, আনুভূমিক এগুলো বুঝতে পারছো? বুঝতে পারলে বলো না। আচ্ছা, একজন বলছে বুঝতে পারছি, ওকে। এখন দেখো ধরো এ একটা অঞ্চল, বি আর একটা অঞ্চল, তাহলে সরি এ অঞ্চল, বি অঞ্চল। এখন এ অঞ্চলে যখন কেউ বসবাস করে, তারা সমানভাবে বসবাস করে, একই সমাজে বসবাস করে এবং বাইরে থেকে লোকজন আসে সেখানে বসবাস করে। তাহলে যখন কেউ সমানভাবে কোনো একটা জায়গায় বসবাস করতে চাচ্ছে বা কোনো একটা অঞ্চলে বসবাস করে, তখন সেটাকে আমরা বলি অঞ্চল দল। এখন কেউ জাতি হচ্ছে তোমার ধরো জাতিতে মুসলমান, এখন এই যে জাতি কি তোমার অঞ্চল দলের মধ্যে পড়ে? একটা গ্রামে কি শুধু মুসলমান বাস করে বা একটা গ্রামে কি শুধুই হিন্দুরা বাস করে? না, এই যে জাতি বর্ণ এগুলা কি, এগুলো হচ্ছে অঞ্চলহীন দল। এগুলো কি, এগুলো হচ্ছে অঞ্চলহীন দল। এগুলো কোন ধরনের দল? এগুলো হচ্ছে অঞ্চলহীন দল। তারপরে দেখো আমরা হচ্ছে প্রাথমিক দল, মুখ্য দল পড়লাম, গৌণ দল পড়লাম, স্থায়ী দল, অস্থায়ী দল পড়ছি, আনুভূমিক দল, উলম্ব দল পড়ছি, আর তারপরে হচ্ছে কি আন্তদল, বহিদল পড়ছি, তারপরে হচ্ছে তোমার অঞ্চল দল, অঞ্চলহীন দল পড়ছি। তারপরে ধরো আমরা ঐচ্ছিক দল, অনৈচ্ছিক দল সম্পর্কে জানি। ঐচ্ছিক দল, অনৈচ্ছিক দল কোনটা? ঐচ্ছিক দল হচ্ছে তোমার কোন একটা টিম, সংগঠন, ধরো যারা নিজ প্রবৃত্তিতে কোনো কাজ করে থাকে, নিজ ইচ্ছায়। আর যখন কোনো নিজ অনিচ্ছায় হয়, অর্থাৎ ইচ্ছার বিরুদ্ধে যখন কাজ হয়, তখন সেটাকে বলে অনৈচ্ছিক দল। তাহলে ঐচ্ছিক দল কোনটা? যখন নিজ ইচ্ছায় কাজ করে। অনৈচ্ছিক দল কোনটা? যখন ইচ্ছার বিরুদ্ধে কাজ করে। ক্লিয়ার? এই জিনিসগুলোই হচ্ছে আমাদের দল, বিভিন্ন দলের আসলে পরিচিতি। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, জি গুড, পলিটিক্যাল টিম। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার ধরো সংঘ। সংঘর ইংরেজি কি? সংঘকে আমরা বলি অ্যাসোসিয়েশন। সংঘকে কি বলি? অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন জিনিসটা কি বলো?
সংঘকে কি বলি? অ্যাসোসিয়েশন। অর্থাৎ কোনো দল যখন ফর্ম করে এবং এই দলটা যখন কোনো নিয়মকানুনের মধ্যে দিয়ে চলে, তাহলে প্রথমে কি হইতে হবে? একটা দল হইতে হবে। সেকেন্ড যে জিনিসটা, সেটাতে কি অবশ্যই নিয়মকানুন থাকতে হবে। যখন নিয়মকানুন যদি থাকে, নিয়মকানুন থাকে, তারপরে যে ফরমেশনটা গড়ে ওঠে সেটাকে কি বলি? সংঘ বলি। যেমন ক্রিকেট সংঘ থাকে, ফুটবল সংঘ থাকে, ব্যাংকের সংঘ থাকে, তারপরে সহপাঠীদের সংঘ থাকে। এই যে জিনিসগুলোকে, সেগুলোকে আমরা সংঘ বলি। বা শ্রমিকের সংঘ থাকে, বিভিন্ন ধরনের সংঘ থাকতে পারে। প্রথমে একটা দল হইতে হবে, নির্দিষ্ট একটা তোমার হচ্ছে আনুভূমিক দল হইতে হবে। দল কেমন হইতে হবে? আনুভূমিক দল হইতে হবে। অর্থাৎ অর্থাৎ কেউ ধরো ক্রিকেট খেলে, অর্থাৎ সে ক্রিকেট খেলোয়াড়। আবার কেউ ফুটবল খেলো, সে কোন খেলোয়াড়? ফুটবল খেলোয়াড়। এখন এই দুজনের খেলা কি সেম? খেলোয়াড়, বাট এ খেলে ক্রিকেট, এ খেলে ফুটবল। এখন যে ক্রিকেট খেলছে, সে ফুটবল খেলছে, তাদের ক্লাব কি সেম হইতে পারে? সেম কখনোই হবে না। যখন সেম হচ্ছে না, তাহলে কি আনুভূমিক দল তো হচ্ছে না। অর্থাৎ সংঘ হইতে হলে আগে আনুভূমিক দল হইতে হবে, আনুভূমিক দলের পরে একটা নির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে চলতে হবে। আনুভূমিক দল কি, সেটা আমরা আগেই বুঝাইছি। অর্থাৎ আনুভূমিক দল কি বলতো? সমপর্যায়ে যে দল, সেটাকে আমরা আনুভূমিক দল বলি। আচ্ছা, আনুভূমিক দল হইলো, তারপর নিয়মকানুনের মধ্যে। এখন নিয়মকানুনটা কেমনে ফলো করবে বলো? নিয়মকানুনটা কেমনে ফলো করবে? এই যে নিয়মকানুনটা ফলো করছে, তার কিছু রুলস থাকবে, যে কোনোভাবেই ক্রিকেট খেলা যাবে না, বা কোনোভাবেই ফুটবল খেলা যাবে না, খেলায় মারামারি করা যাবে না, বড় দলের সাথে তোমার হচ্ছে, একজন বলছে পরিবার সমাজ অনৈচ্ছিক কিভাবে। আচ্ছা, পরিবার সমাজ অনৈচ্ছিক কিভাবে? দেখো, তুমি যখন কোনো একটা জন্মগ্রহণ করো, তুমি কোন পরিবারে জন্মগ্রহণ করবা, সেটা কি তোমার নিজ ইচ্ছায় হয় নাকি তোমার অনিচ্ছায় হয়? তোমার কি এটা নিজ ইচ্ছায় হয় নাকি অনিচ্ছায় হয় বলো? লাবিবা তানজিম, পরিবার কি নিজ ইচ্ছায় হয় নাকি অনিচ্ছায় হয়? কোনটাতে হয়? পরিবার কি নিজ ইচ্ছায় হয় নাকি অনিচ্ছায় হয়? অনিচ্ছায় হয়, এ কারণেই অনিচ্ছায়। আচ্ছা, যেটা বলছিলাম, যে নির্দিষ্ট কিছু বিধানের উদ্দেশ্যে এবং নির্দিষ্ট কিছু উদ্দেশ্য সাধন করতে যখন কোনো কিছু ফর্ম করে, তখন সেটাকে আমরা বলি সংঘ। যেমন আমাদের বিভিন্ন ধরনের সংঘ আছে। ক্রিকেট খেলার জন্য ক্রিকেট সংঘ আছে, ফুটবল খেলার জন্য ফুটবল সংঘ আছে। যেমন ক্রিকেটের জন্য আমরা ফুটবলের জন্য আমরা আবাহনীকে দেখি, মোহামেডান দেখি। ক্রিকেটের জন্য রংপুর রাইডার্সকে দেখি, তারপরে হচ্ছে তোমার ফরচুন বরিশালকে দেখি, ঢাকা ক্যাপিটালসকে দেখি। তো এক একটা জিনিস এক একভাবে গঠন হয়। তুমি কি কখনো দেখবা যে ঢাকা ক্যাপিটালস ফুটবল খেলতেছে, বা তোমার হচ্ছে ম্যানচেস্টার সিটি ক্রিকেট খেলতেছে? এমন কখনো আসলে সম্ভব হয় না। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সম্প্রদায়। সম্প্রদায় নিয়ে তোমাদের কি কোনো ধরনের ধারণা আছে? সম্প্রদায় নিয়ে কোনো ধরনের ধারণা? ধরো, সম্প্রদায় কি? কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, এইটা নিয়ে আমরা যদি আলোচনা করি, এই একটা নির্দিষ্ট অঞ্চলে যখন কোনো সমাজ গঠিত হবে, বা কেউ যখন বসবাস করবে, সমাজ হবে। তারপরে বসবাস করতে হবে অন্তদলীয় বা বহিদলীয় হতে পারে। অর্থাৎ এখানে যারা ক্রিকেট খেলে তারাও বসবাস করতে পারে, যারা ফুটবল খেলে তারাও বসবাস করতে পারে, কিন্তু সংঘতে শুধুমাত্র অন্তদল। সংঘর মূল কনসেপ্ট কি? অন্তদল। সম্প্রদায়ের মূল কনসেপ্ট হচ্ছে বসবাস করতেই হবে, বসবাস করতে পারলেই হলো। আর টিআর তামিম রহমান নূর বলছে, জি স্যার, আমি রংপুর থেকে। গুড। আচ্ছা, সম্প্রদায়টা কি? অন্তদল বহিদল হইতে পারে। অর্থাৎ এখানে ক্রিকেটারও বসবাস করতে পারে, ফুটবলও বসবাস করতে পারে, আনুভূমিক যারা তারাও বসবাস করতে পারে। অর্থাৎ যখন কোনো সমাজে মানুষজন সম্মিলিতভাবে বসবাস করে, তখন সেটাকে আমরা বলি সম্প্রদায়। যখন কোনো সমাজে মানুষজন সম্মিলিতভাবে বসবাস করে, তখন সেটাকে আমরা বলি সম্প্রদায়। ক্লিয়ার? আচ্ছা, এই যে সমস্ত কিছু পড়লা, এই সমস্ত কিছু আমরা আবার খুব ভালোভাবে ইন ডিটেলসে পড়বো। এখন তো তোমাকে আমি বুঝাই দিচ্ছি, জাস্ট স্লাইডে বুঝাই দিচ্ছি। এই স্লাইডে যখন আমি পড়াবো আমার এসিপি পাওয়ার প্লে কোর্সে, তখন সম্প্রদায়ের এখানে বৈশিষ্ট্য দেওয়া থাকবে, কোন সম্প্রদায় কীভাবে ফর্ম হয়েছে, কোন সম্প্রদায়ের কার সংজ্ঞা লাগবে, সেটাও কিন্তু আমরা দিয়ে দিব। ঠিক আছে? তো এই যে কোর্স ফি, এখন দেখো তোমাদের ওখানে হচ্ছে তুহিন বলছে যে ভুলে গেছি, ধারণা না থাকলে এই যে তোমার জন্য অনলি 599, 599 টাকায় আমাদের যে এসিপির এইচএসসি পাওয়ার প্লে কোর্স চলতেছে, সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে ওয়েলকাম। তো এখন কিন্তু হচ্ছে 599 টাকায় ভর্তি হতে পারবা। কিছুদিন
কিছুদিন পর কিন্তু এটা 599 থেকে 1200 টাকা হয়ে যেতে পারে, বা দাম আরও বেড়ে যেতে পারে কোর্স শুরুর পর। আমাদের কোর্সের হচ্ছে কোর্সের ক্লাস শুরু বা ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আগামী 10th ফেব্রুয়ারি। তো এই 10th ফেব্রুয়ারির আগে যারা ভর্তি হবে তারা কিন্তু হচ্ছে এই যে এই দামে 599 টাকায় ভর্তি হতে পারবে। এরপরে কিন্তু দামটা আরেকটু বেড়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা ভর্তি হও নাই এখনও ভর্তি হতে পারো। যদি ভর্তি হওয়ার কোনো লিঙ্ক পাও নাই, দেখবা যে আমাদের কমেন্টে হচ্ছে তোমার দেওয়া আছে, কমেন্টে কিন্তু তোমার লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক যদি না দেওয়া থাকে আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে সেই লিঙ্ক অনুযায়ী ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ওকে, দল, সংঘ, সম্প্রদায়ের ধারণা এবং শ্রেণীবিভাগ আমরা কিন্তু শ্রেণীবিভাগ করে দিছি অলরেডি, কাজে এটা আমার লাগবে না। এখন চলে আসো আমাদের হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এমসিকিউ সলভিং। তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষায় কোন জায়গা থেকে এমসিকিউ আসবে, ইয়া থেকে কোন জায়গায় এমসিকিউ আসবে, এই এমসিকিউগুলো কিন্তু আমরা একটু করে দিই। দেখো এমসিকিউ সলভিংয়ে চলে আসো। প্রথম প্রশ্ন, আকারের দিক থেকে কোনটি বৃহৎ, সম্প্রদায়, সংঘ, সমাজ নাকি দল? আমি কিন্তু বুঝাইছি, এটা কিন্তু তোমাদের পড়া, এটা কিন্তু পারা উচিত, এটা কিন্তু পারা উচিত। এটা যদি ভুল করো, এটা যদি ভুল করো, একের উত্তর কি হবে? তুহিন বলছে ভাইয়া ক্লাস কি শুধু ফার্স্ট পেপারগুলোরই হবে? না, পাওয়ার প্লের কথাটা বলি। পাওয়ার প্লেতে যখন তুমি ভর্তি হবা, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, প্রথম পত্র দ্বিতীয় পত্রের পরীক্ষা, তারপরে হচ্ছে মডেল টেস্ট, এরপরে এইচএসসি পর্যন্ত তোমার যত ধরনের সাপোর্ট লাগে সব কিছু কিন্তু পাওয়ার প্লেতে পাবা। শুধুমাত্র যে তোমার ফার্স্ট পেপার করানো হবে, সেকেন্ড পেপার করানো হবে এমন কিছু নাই। একদম বেসিক থেকে শুরু করে বেসিক টু অ্যাডভান্স লেভেলে যত পড়াশোনা আছে সব কিছু কিন্তু করানো হবে এখানে। বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ এসএসসির জন্য যা লাগবে সেখানে অ্যাডমিশনের কিছু টুকিটাকি থাকতে পারে। অ্যাডমিশনের টুকিটাকি থাকবে বলতে, দেখো আমি যখন প্রথমে করাইছিলাম, আমি যখন এটাতে দেখাইছিলাম, দেখো আমার হচ্ছে আলোচ্য সূচিতে কিন্তু দেওয়া ছিল যে ভর্তি পরীক্ষার উপযোগী প্রশ্নোত্তর। এই ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর কিন্তু আমরা অ্যাড করে ফেলবো, ওকে? আর এখানে তো তোমাদের ফ্রি ক্লাস উপলক্ষে 10টা 12টা করে সলভ করানো হচ্ছে। তোমাদের যখন পেইড কোর্সে তোমরা ভর্তি হবা, পেইড কোর্সে দেখবা যে তোমাদের এখানে 30 থেকে 40টার মতো এমসিকিউ সলভ করানো হবে। এটা আমার যে ক্লাস নিব সেগুলো। তো আকারের দিক থেকে কোনটা বৃহৎ? এটা সকল বোর্ড 2018 সালে আসছিল। বলো কোনটা, সম্প্রদায়, সংঘ নাকি সমাজ? লাভিয়া তানজিম বলছে পাওয়ার প্লেতে কি আর্টস কমার্সের এক রুটিনে ক্লাস হবে? আচ্ছা, না, এক রুটিনে ক্লাস হবে না। আর্টসের জন্য আলাদা রুটিন থাকবে, কমার্সের জন্য আলাদা রুটিন থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এটা বলি, তোমাদেরকে তো বলছি কি কিছু দল মিলে কি হয়, দল মিলে সংঘ হয় এবং সংঘ মিলে সম্প্রদায় হয়, এবং এই যে সম্প্রদায়, সেই সম্প্রদায় মিলে হচ্ছে একটা সমাজ হয়। তাহলে অ্যান্সার হবে কি? একের সি। একের যারা বলছো ভুল। সমাজ অর্থ সহযোগিতা উক্তিটি কার? এটা সকল বোর্ড 2018 সালে আসছিল। সকল বোর্ড 2018 সালে আসছিল। মনে করবা যে সমাজ সম্পর্কিত সহযোগিতা যদি আসে, এই উক্তিগুলো সবসময় মেকাইভার দিয়ে থাকে। 2-এর খ। ওকে, সমাজ যে ধরনের সংগঠন, সমাজ কোন ধরনের সংগঠন? সেবামূলক সংগঠন, আর্থিক সংগঠন, নাকি মানবিক সংগঠন, নাকি রাজনৈতিক সংগঠন? এটা ছিল 2018 সালে সবগুলো বোর্ডে। কোন ধরনের সংগঠন বলো? 3-এর উত্তর কি হবে? সমাজ কোন ধরনের সংগঠন? সেবামূলক সংগঠন, অর্থাৎ তুমি যে হাসপাতালে যাও, হাসপাতালে কি সেবা দেওয়া হয়? তাহলে সমাজে কি সেবা দেওয়া হয়? না। আবার যখন তুমি ব্যাংকে যাও তখন ব্যাংক থেকে টাকার লেনদেন করা হয়, তাহলে ব্যাংক কোন ধরনের সংগঠন? ব্যাংক হচ্ছে আর্থিক সংগঠন। তাহলে রাজনৈতিক সংগঠন অর্থাৎ বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ, এরকম কি কোনো ধরনের রাজনৈতিক সংগঠন? না। তাহলে এই তিনটা যেহেতু একটাও না, উত্তর হবে সি নাম্বার। উত্তর হবে কি নাম্বার? উত্তর হবে সি নাম্বার। ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থটি কে রচনা করেছেন? ম্যাকাইভার, জিন্সবার্গ, আরপি মেকার নাকি গিডিংস? কে রচনা করেছেন? 4-এর এটা উত্তর হবে। এটা হচ্ছে ধরো আমরা একটু পরে আসবো তাৎক্ষণিক অনুশীলন, অর্থাৎ আমার যে পাওয়ার প্লে স্লাইড আছে সেই স্লাইডে কিন্তু এটা উল্লেখ করা আছে। দেখো তাৎক্ষণিক অনুশীলন দেওয়া আছে। এটা উত্তর হবে জিন্সবার্গ। অর্থাৎ আমরা যা পড়াবো তাই এখানে দেবো।
মার্ক্সবাদী সমাজবিজ্ঞানীদের দৃষ্টিতে সমাজ বিকাশের সর্বশেষ স্তর কোনটা? এটাও কিন্তু তাৎক্ষণিক অনুশীলন, অর্থাৎ এটাও কিন্তু আমাদেরকে পড়ানো হবে, এইটাও কিন্তু তোমরা ঠিকভাবেই পড়াবা। আমি যেমনটা বলছিলাম মার্ক্সবাদীদের মধ্যে সাম্যবাদী, একজন আমাকে প্রশ্ন করছিল যে সাম্যবাদী কিনা। মানুষ কার চাহিদা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে? নিজের, পরিবারের, পরিবেশের, সমাজের। নিজের, পরিবারের, পরিবেশের, সমাজের। মানুষ সমাজের চাহিদা অনুসারে পূরণ করে, কারণ এটা হচ্ছে বিএফ সাইন করে চট্টগ্রাম আছে, নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। অর্থাৎ মানুষ কি একাভাবে কখনোই বাস করতে পারে না। এই যে মানুষ একাভাবে বাস করতে পারে না, এই জন্য তাকে বাস করার জন্য কিসের দরকার হয়? সমাজের দরকার হয়। এই যে সমাজের যখন দরকার হয় তখন নিজের প্রয়োজন করে নাকি সমাজের প্রয়োজন করে? অবশ্যই সমাজের পর্যায়ে করে। দেখো, সমাজ এক জায়গায় দাঁড়িয়ে নেই বাক্যটিতে কি প্রকাশ পাচ্ছে? বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ চট্টগ্রাম। সমাজ পরিবর্তন হচ্ছে, সমাজ উপরে উঠছে, সমাজ নিচে নামছে, নাকি সমাজের অবনতি হচ্ছে? 7 নম্বর কি হবে বলো? 7-এর কি হবে? 7-এর হচ্ছে সমাজ এক জায়গায় দাঁড়িয়ে নেই, মানে কি সমাজ দিন দিন পরিবর্তন হচ্ছে। সমাজ কি দিন দিন পরিবর্তন হচ্ছে। আমরা যা তাই হলো সংস্কৃতি। এই উক্তিটি কে করছে? এই উক্তিটি হচ্ছে আমরা যা তাই হলো সংস্কৃতি। আমরা কি বলছি? সমাজ নিয়ে যা করবে সব কি মেকাই ভার করবে। হচ্ছে বই কোন ধরনের সংস্কৃতি? বইকে কি আমরা ছুঁতে পারি? দেখো আমার এখানে একটা বই আছে, বই বলতে ডায়েরি আছে, বন্দি পাঠশালার সুন্দর একটা ডায়েরি আছে। এই যে ডায়েরিটা আমি ছুঁতে পারছি, ডায়েরিটা ছুঁতে পারছি, মানে এটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। কোনটি প্রাথমিক দল বলো? নিচের কোনটি প্রাথমিক দল? প্রাথমিক দল তো একটাই, সেটা সবসময় পরিবার। এখন দেখো আমরা সিকিউ সলভিং এ চলে আসি। পৃথিবীতে মানুষ টিকে থাকার জন্য এরা ঢাকা বোর্ডে আসিল, যশোর বোর্ডে আসিল, কুমিল্লা বোর্ডে আসিল, সিলেট বোর্ডে আসিল, 2023 সালে আসিল। পৃথিবীতে মানুষ টিকে থাকার জন্য বিভিন্ন দ্রব্যের প্রয়োজন অনুভব করে। এই প্রয়োজন মেটাতে গিয়ে তারা নিজ হাতে যা কিছু সৃষ্টি করেছে তার দুটি দিক আছে। একটা হচ্ছে অন্তর্নিহিত এবং একটা হচ্ছে বাহ্যিক। প্রথমটির এক বিশেষ স্তর বা অগ্রগতির ফল, দ্বিতীয়টি মানুষ যান্ত্রিক ব্যবস্থা বা কলাকৌশলের মধ্য দিয়ে বাহ্যিক দিকটিকে উন্নত করে ফেলেছে। এখানে ধরো সামাজিক শ্রেণী কি, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ক্লাস আছে সেই ক্লাসগুলো নিয়ে আমাদের হচ্ছে 3 ধরনের ক্লাস আছে। একটা ধর্মীয় ক্লাস আছে, একটা হচ্ছে আধিপত্য বিস্তারকারী আছে, সেটা হচ্ছে আমরা 3টা যে শ্রেণী, সেই শ্রেণী নিয়ে আমরা আলোচনা করব। খ নম্বরে দেওয়া আছে মুখ্য দল গৌণ দল বলতে কি বুঝো? মুখ্য দল বলতে আমরা কি বুঝি? মুখ্য দল বলতে আমরা বুঝি হচ্ছে সবসময় পরিবার, অর্থাৎ যেটা আমাদেরকে প্রাথমিক অবস্থায় সবকিছু দায়িত্ব লালন পালন করে। আর গৌণ দল বলতে কোনটা বোঝায়? গৌণ দল বলতে বোঝায় পরিবার বাদে যা কিছু আছে, পরিবার বাদে সব, অর্থাৎ পরিবার বাদে যা কিছু আছে, সংঘ, রাষ্ট্র, সবকিছু কি মুখ্য দল এবং গৌণ দল। উদ্দীপকে মানুষ সৃষ্টির অন্তর্নিহিত দিক কোনটা? অন্তর্নিহিত দিক হচ্ছে আমাদের মানুষ, এখানে অন্তর্নিহিত দিক, এখানে সংস্কৃতি এবং সভ্যতার যে আলোচনা, সেই সংস্কৃতি ও সভ্যতার যে আলোচনা, সেটা করলে আমাদেরকে উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে? তারপরে তুমি কি মনে করো উত্তর প্রত্যয় দুটি পরস্পর সম্পর্কযুক্ত? অবশ্যই সম্পর্কযুক্ত। আমি কিন্তু এই দুটার একটা সম্পর্কও পড়াইছিলাম, সেই সম্পর্কটা তোমাকে কিন্তু পড়তে হবে। ওকে, দেখো রাজশাহী ও বরিশাল বোর্ডে 2017 সালে আসলে সিংহ তার বাবা মার সাথে বিদেশে বসবাস করে। সে দেশে এসে ঢাকার মহিলা সমিতির নাট্যমঞ্চে বাবা মার সাথে নাটক উপভোগ করার সময় বিদ্যুৎ চলে গেল। বিকল্প ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে। বৈজ্ঞানিক পদ্ধতি কি? আত্মহত্যা কি? আত্মহত্যা হচ্ছে আমাদের এমিলি ডুরকিম বলছে 3 ধরনের আত্মহত্যা। সেই 3 ধরনের আত্মহত্যা এমিলি ডুরকিমে সেটা লিখবা। আমাদের যেখানে অবসেশন সেটা হচ্ছে শিমু তার বাবা মার নাটক উপভোগ করা কোন সংস্কৃতি? নাটক কি আমরা ধরতে পারি? নাটক কি আমরা ধরা যায়? নাটক ধরা যায় না। নাটক ধরা যায় না, তার মানে এটা কোন ধরনের সংস্কৃতি? এটা হচ্ছে অবস্থাগত সংস্কৃতি। অবস্থাগত সংস্কৃতি কি? অবস্থাগত সংস্কৃতি কিভাবে হয়? বস্তুগত সংস্কৃতি অবস্থাগত সংস্কৃতির মধ্যে পার্থক্য কি? সেটা গ নম্বরে লিখে দিলেই আনসার ক্লিয়ার। ঘ নম্বর কি? বিদ্যুতের বিকল্প ব্যবস্থা সভ্যতার উৎকর্ষতা প্রমাণ করে। অবশ্যই জি, এটা দিয়ে তুমি তোমার মতের, ধরো তোমার যে 3টা সভ্যতার অবস্থা আছে, ধরো নব্যপ্রস্তর যুগ, প্রাচীন যুগ, সভ্য যুগ, এই প্রাচীন যুগ, সভ্য যুগ, এগুলার ব্যাখ্যা দিয়ে দিবা, তোমার আনসার 100-তে 100। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অবস্থা। তো
এই হচ্ছে আজকের ক্লাস এ পর্যন্ত। আজকের ক্লাস তোমাদের কার কেমন লাগলো একটু আমাকে জানিয়ে দাও। আর আজকের ক্লাসে সুন্দর করে নোট করে আমাদের এসিপি গ্রুপে রিভিউ সহ যারা যারা জমা দিবা তাদের সকলের জন্যই কিন্তু আমাদের মানে তাদের সকলের জন্য না, যাদের নোট ভালো হবে আর কি, তাদেরকে আস্তে আস্তে আমরা গিফট কিন্তু সবাইকে পাঠিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাসেও তুমি যখন রিভিউ দিয়ে দিবা, তুমি যদি তোমারটা ভালো হয় তাহলে অবশ্যই গিফট পেতে পারো। ওকে, তুমি অবশ্যই জানাবে যে আজকের ক্লাস কেমন লাগলো, ঠিক আছে। আর যারা যারা এখনও আমাদের কোর্সে ভর্তি হও নাই, তোমাদের জন্য অপেক্ষা করছে আমাদের এই যে লাভিয়া তানজিম বলছে ক্লাসটা অনেক ভালো ছিল। অবশ্যই আলহামদুলিল্লাহ আরও ভালো হবে। তোমাদের যে পেইড ক্লাসগুলো হবে সেগুলো এর থেকেও ভালো হবে, সেখানে আমরা আরও ফিচার যুক্ত করবো। এগুলো তো তোমার জাস্ট ডেমো ক্লাস, আমরা ওখানে কি করাবো সেটা তোমাকে এখানে একটু দেখাই দিচ্ছি। নাহলে তোমাদেরকে ফ্রিতেই যদি সব কিছু দিয়ে দেই, যারা পেইড কোর্সে আমাদের ভর্তি হচ্ছে তাদেরকে কি দিব? কাজে এটা হচ্ছে একটা ডেমো স্লাইড, এটা হচ্ছে ওখানে যা করাবো সেইটার একটা প্রচারণামূলক একটা ক্লাস। কারণ ওই ক্লাসে তো আর এনরোল না এগুলো থাকবে না। তো যারা যারা এখনও ভর্তি হও নাই, এই তোমার কিউআর কোড স্ক্যান করে তুমি কিন্তু ঠিকই আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তো আজকে অবশ্যই তোমরা নোট করে নোট জমা দিয়ে দিবা, ক্লাসে রিভিউ দিয়ে দিবা, ঠিক আছে। আর হচ্ছে দেখো, তোমাদের যদি ছবি লাগে কারো, আমার থেকে ছবি তুলে নিতে পারো। দেখো, দাও। স্ক্রিনশট নিয়ে হিমেল বলছে কমার্সের বলে ক্লাস করতে পারছি না। না তো অবশ্যই আমার সাথে তোমার দেখা হবে, ইকোনমিক্স ক্লাসে দেখা হতে পারে, বাংলা ক্লাসে দেখা হবে, তোমার সাথে আমার দেখা হবে, সমস্যা নেই। আমি আছি, তোমাদের সাথেই আছি, এসিপি এর সাথেই আছি আমি সবসময়। কারণ এসিপিকে কি আমি ধারণ করি, এই জিনিসটা কোন ধরনের সংস্কৃতি, এটা কিন্তু অবস্থাগত সংস্কৃতি। ওকে, ক্লিয়ার? তাহলে আমি কিন্তু ক্লাস এন্ড করে দিচ্ছি। তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের নোট জমা দিয়ে দিবা গ্রুপে, অবশ্যই তোমাদের নোট জমা দিয়ে দিবা এবং নোটের সাথে রিভিউ দিয়ে দিবা। আমি তাহলে কি ক্লাসটা এন্ড করে দিব? ক্লাস কি এন্ড করে দিব? বলো, ক্লাস কি এন্ড করে দিব? কোনো সমস্যা, কোনো কনফিউশন না থাকলে বলো, ক্লাস এন্ড করে দিচ্ছি। বলো বলো, তাদের বলো। আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই, কারো কোনো সমস্যা নাই, তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিলাম। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আগামীকালকেই তো ক্লাস, পরবর্তী ক্লাস আগামী ক্লাসে আমরা সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আজকে প্রথম পার্ট নিয়ে আলোচনা করলাম, আগামীকালকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব।